নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখিকা শাশ্বতী চৌধুরীর কলমে সিআইডি অরিত্র সিরিজের কাহিনী পাপ। আজকের গল্পটি আমরা নিয়েছি প্রজ্ঞা পাবলিকেশন থেকে প্রকাশিত পাপ এই বইটির থেকে। বইটির পারচেসিং লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলবেন না। আজকের গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটিকে দুটি পর্বে বিভক্ত করছি। আজ আপনারা শুনবেন গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। যারা এখনও গল্পের প্রথম পর্ব শোনেননি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে আগে প্রথম পর্বটি শুনে নিন, তাতে এই পর্বটি আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এখন কিন্তু আমাদের ইউটিউবের পাশাপাশি আমাদের শুনতে পারবেন স্পটিফাইতে। যদি এখন আমাদের স্পটিফাইতে ফলো না করে থাকেন, তাহলে আগে গিয়ে স্পটিফাইতে ফলো করে দিন, কারণ ইউটিউবে গল্প আসার আগে প্রত্যেক শুক্রবার আমাদের গল্প কিন্তু চলে আসে স্পটিফাইতে। আর আপনারা যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা রেগুলারলি গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তারা প্লিজ করে দিন। তাহলে আর বেশি দেরি না করে শুরু করব আজকের গল্প, লেখিকা শাশ্বতী চৌধুরীর সিআইডি অরিত্র সিরিজের কাহিনী পাপ, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সকাল থেকে খুব বমি হচ্ছে নীলুর। কি যে হয়েছে আজকাল, কিছুই খেতে পারে না, শুধু বমি হয়ে যাচ্ছে সমস্ত খাবার। বাইরে নর্দমার কাছে উবু হয়ে বসে নিজের ভেতরে সব বিষ উগড়ে দিল সে। মুখের ভেতরটা বিশ্রী রকম টক হয়ে আছে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে কয়েক পা হেঁটে এগিয়ে গেল বারোয়ারি কলের দিকে। এই সময় জল ভরার জন্য কেউ আসে না এদিকে। ভর দুপুরে কাঠফাটা গরমে কেই বা বেরোবে। সবাই খেয়ে দিয়ে ঘরে খিল দিয়েছে। কল খুলে আঁজলা ভরে জল নিয়ে কুলুকুচি করল নীলোফার। চোখে মুখে ঘাড়ে খাবলা খাবলা করে জল ছেটাতে কিছুটা আরাম পেল সে। কলের কাছে মুখটা নিয়ে গিয়ে জল খেলো পেট ভরে। তারপর কলের উপর ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শরীরটা খুব ভারী ঠেকে আজকাল। মাথা ঘুরে বমি পায়। পড়াশোনা তো কবেই শিখিয়ে তুলে দিয়েছে। অবসন্ন শরীর নিয়ে পায়ে পায়ে এগিয়ে চলল নিজের একচালা ঘরের দিকে। পেটে টান ধরছে। শুধু জলে কি আর পেট ভরে? ঘরে গিয়ে কৌটোগুলো নেড়ে দেখল, কোথাও কিছু নেই। না চাল, না আটা, না দুটো সবজি। একটা ছোট্ট প্লাস্টিকের কৌটোতে দুটো মিয়ানো মুড়ি পড়ে আছে। মুড়িগুলোতে কেমন যেন চিটে গন্ধ। দেখলেই গা গুলোচ্ছে। অথচ এই ছাড়া আর কোনো খাবার নেই। চৌকির উপর শুয়ে পড়ল সে। মাসির ঘরে অবধি যাওয়ার ক্ষমতা নেই ওর। শুয়ে পড়া মাত্রই চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যেতে শুরু করলো। মাথার উপর পাখাটা জোরে ঘুরছে। মনে হচ্ছে এক্ষুনি এসে ছিটকে পড়বে মাথার উপরে, আর ওর মাথাটা ফেটে চৌচির হয়ে যাবে। চোখ বন্ধ করে ফেলল নীলোফার। সঙ্গে সঙ্গে মনে হলো ও যেন পড়ে যাচ্ছে। একটা কালো অন্ধকার গর্তের মধ্যে ও প্রচণ্ড বেগে নেমে যাচ্ছে। চোখ খুলতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারল না। বন্ধ চোখের আড়ালে সে মাথার উপরে দুরন্ত গতিতে ঘূর্ণায়মান পাখাকে তার দিকে সবেগে নেমে আসতে দেখছে। আর সেই গতির সঙ্গে তাল মিলিয়ে সেও কোনো এক অতলে তলিয়ে যাচ্ছে। কালো নিশ্চিদ্র অন্ধকার ক্রমে ওকে গ্রাস করে নিচ্ছে। টুপটাপ জলের ফোঁটা এসে পড়ছে মুখে। ফোঁটা ফোঁটা জল এবার ধারা হয়ে পড়ছে। ভিজে যাচ্ছে সে। আরাম লাগছে ওর। কে যেন ডাকছে ওকে নাম ধরে। আরে এই মেয়েটা তো অজ্ঞান হয়ে গেছে দেখছি। শিখা বেটিয়া, ওঠ না রে। তখন থেকে জল ছিটিয়ে চলেছি, ওটার নাম নেই কোনো। বিজ্জু, বিজ্জু, এদিকে আয় তো। মেয়েটা এমন চোখ উল্টে পড়ে আছে, ওকে তো ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। ভারী শরীরে একজন স্থানীয় মধ্যবয়সী মহিলা ঝুঁকে আছে ওর মুখের উপর। বমির শব্দ পেয়ে বেরিয়ে এসেছিল ঘর থেকে। মহিলা গলা ছেড়ে আবার হাঁক দিল, মহিলার হাঁক ডাক শুনে লম্বা চওড়া একজন লোক এসে ঢুকলো শিখার ঘরে। ঘরে ঢুকেই সে যা বোঝার বুঝে নিয়েছে। ডাক্তারকে এখানে আনতে হবে মসি। এ মেয়েকে ওখানে নিয়ে যাওয়া যাবে না। তুমি ঠারো, আমি দেখছি। মাসি মেয়েটার মুখের উপর আবার জলের ছিটে দিতে শুরু করলো। ডাক্তার নিয়ে বীরজু যখন ফিরে এলো, শিখার জ্ঞান ফিরে এসেছে। বিছানায় আধশোয়া হয়ে বসে আছে সে।
আর মাসি চামচে করে অল্প অল্প দুধ নিয়ে ফু দিয়ে খাইয়ে দিচ্ছে। শিখা হাতে বিস্কুট ধরে আছে। বয়স্ক ডাক্তারবাবু এগিয়ে এলেন শিখার কাছে। বিরজু চেয়ার এগিয়ে দিল। ডাক্তার শিখার কাছে বসে তার চোখ টেনে দেখলেন, জিভ বার করে দেখাতে বললেন। ভালো করে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে শিখার মুখের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। কতদিন খাওয়া দাওয়া হয়নি ঠিক করে? শিখা মাথা নিচু করে চুপ করে রইল। কি বলবে সে ডাক্তারবাবুকে? ঘরের লোকটা সেই যে বেরিয়েছে, মাস ঘুরে গেল, এখনও ফেরার নাম নেই কোনো। ফোনও বন্ধ। ঘরে যৎসামান্য যেটুকু ছিল সেও তো কবে ফুরিয়ে গেছে। কার কাছেই বা রোজ রোজ হাত পাতবে সে? ডাক্তারবাবু তাকিয়ে আছেন ওর দিকে, কিন্তু শিখা জানে ওর বলার কিছু নেই। ঘরে খানা থাকলে তবে না খাবে ডাক্তার। ওর মরদ মাঝে মাঝেই গায়েব হয়ে যায়। এই যেমন ওকে ফেলে রেখে কোন মুলুকে পড়ে আছে কে জানে বাবা। মেয়েটা প্রায় এই বমি করে, কিছুই পেটে রাখতে পারে না। আমার তো সন্দেহ হয় ওর পেটে বাচ্চা এসেছে। জিজ্ঞাসা করেছি, ফেল ফেল করে তাকিয়ে থাকে। আপনি একবার ভালো করে পরীক্ষা করে দেখুন তো ডাক্তারবাবু। বয়স কত তোমার? লাস্ট পিরিয়ড কবে হয়েছে? প্রশ্নটা শুনে শিখা কেঁপে উঠল। ওর মুখের অভিব্যক্তি দেখে রাইটিং প্যাডে প্রেসক্রিপশন লিখতে শুরু করলেন তিনি। পেটে বাচ্চা আছে, দেখে মনে হচ্ছে মাস 2-2.5 হবে। তার সঙ্গে জন্ডিসও বাঁধিয়েছে বলে মনে হচ্ছে। চোখ হলুদ, পরীক্ষা করাতে হবে। খাওয়া দাওয়া ঠিক করে করানো আর চিকিৎসা করানোর দায়িত্ব কে নেবে? মেয়ের বয়স 18 হয়েছে কিনা সন্দেহ আছে। এভাবে চললে ওকে আর প্রাণে বেঁচে থাকতে হবে না। তাছাড়া যেরকম অপুষ্টি দেখছি, তাতে বাচ্চাও থাকবে কিনা বলা মুশকিল। কি বলছেন ডাক্তারবাবু? দুকো ছাপার কিছু নেই তো। আমি যা বলি একেবারে মুখের উপর বলি। হয় ওর মরদকে খবর দিয়ে এখানে এনে ব্যবস্থা করো কিছু, না হলে সরকারি হাসপাতালে ভর্তি করে দাও। 18-র আগেই পেটে বাচ্চা। ওর মরদের হাতে না হাত করা পড়ে। বাড়ি থেকে পালিয়ে এসেছিল নাকি? ভালোবাসার রকম সকম তো দেখতেই পাচ্ছ। মা নেই? বাবা? পারলে ওদের খবর দাও। মা বাবার চেয়ে আপন কেউ হয় না মা। আমি দেখবো ডাক্তারবাবু। আপনি বলে দিন কি কি করতে হবে আমাকে। বিজ্জুকে একটু বুঝিয়ে বলে দিন। যতক্ষণ না শিখার বাপ মা এখানে আসে, আমি ওর বাপ মা। আপনি চিন্তা করবেন না। ডাক্তারবাবু আর কথা বাড়ালেন না। খসখস করে কাগজের উপর কিছু লিখে সেটা বিরজুর হাতে ধরিয়ে দিলেন। যাবার আগে বুঝিয়ে দিলেন ভালো করে কি কি করণীয় এখন তাদের। বিরজু ডাক্তারবাবুকে এগিয়ে দেবে বলে ঘর থেকে বেরিয়ে গেল। মাসি শিখাকে বাকি দুধটুকু পরম মমতায় খাইয়ে দিতে লাগলো। মেরে ঘাট চল এখন, দুটো ভাত মুখে দে। আমি যাব না মাসি, আমি এখানেই থাকবো। তুমি আমার কাছে থাকো না গো। সেই হ্যাঁ, আমি তাহলে তোর জন্য কিছু খানা নিয়ে আসি। বিজ্জু ওষুধ আনবে। ভরপেট না হলে ওই ওষুধ আবার বমি হয়ে যাবে তো। আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না গো মাসি। পেটের মধ্যে যে আছে তার তো খাবার চাই, না খেলে হবে কি করে? কি লাভ মাসি? ডাক্তারবাবু তো বলেই দিল বাঁচবে না। তুই থাম। ডাক্তারের উপরেও একজন আছে রে, সে হলো ভগবান। তাকে ডাক, তাহলেই হবে। আমি খানা নিয়ে আসি চট করে, তুই চুপটি করে শুয়ে থাক। শিখা বালিশে মাথা রেখে শুয়ে পড়ে দেখতে থাকে মাসি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। চোখের কোল ভিজে উঠতে থাকে ক্রমশ। গত 1.5 বছরে কতবার যে মায়ের জন্য মনটা ছটফট করেছে তার, কতবার চেয়েছে একটিবার মায়ের সঙ্গে কথা বলতে। মুখে আঁচল চাপা দেয় শিখা। কিছুক্ষণ পরে বিরজু ঘরে এসে কোণের টেবিলের উপরে ওষুধগুলো রেখে দেয়। তারপর আবার ফিরে যায় দরজার কাছে। হাত বাড়িয়ে মাসির হাত থেকে খাবারের থালা নিয়ে শিখার কাছে এসে চেয়ারের উপর থালাটা রাখে। মাসি এসে দাঁড়ায় পাশে। শোন শিখা, ডক্টরের সাথে কথা বলে আমি যা বুঝেছি, বেটিয়া ও বাচ্চা থাকলে তুই মরবি। তুই তো নিজে ঘুরিয়ে আছিস, শরীরের হালাতও খারাপ আছে।
শোন, তোকে ভালো কথা বলছি, বেঁচে থাকলে আবার বাচ্চা হবে। কিরাপি বাচ্চা? ডাক্তার তাই বললো? ওর মরদ আসুক আগে। ওর মরদ কি আর আসবে বলে তোমার মনে হয় মাসি? ও সালার কাজ খতম ফেলে রেখে বেগে গেছে। সে আমি লোক লাগিয়ে দিয়েছি, মালটাকে দেখতে পেলেই তুলে আনবো। শিখাকে প্রাণে বাঁচাতে গেলে ডাক্তারের কথা মানতেই হবে। যেটা বাস্তব সেটাকে তো মানতে হবে বেনা। তুই বুঝ কথাটা, তোকে বাঁচতে হবে রে। তুই আমাকে বল তোর মা বাপ কোথায় থাকে। আমি ঠিকানা বল, আমি খুদ গিয়ে তোকে ওখানে ওদের কাছে দিয়ে আসবো। আমি অনাথ। বীরজু আর মাসি পরস্পরের সঙ্গে দৃষ্টি বিনিময় করল। পাশের ঘরে থাকে 1 বছরের উপর, অথচ কত কম জানে তারা শিখাদের সম্পর্কে। মাসি শিখার কাছে এসে বসল, আদর করে মাথায় হাত রেখে বলল, আমরা আছি তো, চল খেয়ে নিবি, চল। থালা হাতে তুলে নিয়ে ভাত মেখে ছোট ছোট গ্রাস শিখার মুখে তুলে দেয় সে। বীরজু শিখাকে লক্ষ্য করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার বুঝতে অসুবিধে হয়নি শিখা বেমালুম মিথ্যে কথা বলছে। খাবার ওষুধ সব কিছু খাইয়ে দিয়ে মাসি চলে গেল নিজের ঘরে। কাজকর্ম সেরে আবার আসবে, থেকে যাবে এখানে রাতটুকু। শিখা চুপ করে শুয়ে শুয়ে ভাবতে থাকে, মা থাকলে এখন মা কি করতো? মাও কি সব কাজ ফেলে আমাকে নিয়ে পড়ে থাকতো? কত আলাদা ছিল ছোটবেলাটা, একদম অন্যরকম পরিবেশ। সেই যেবার আমার খুব জ্বর হয়েছিল, কিছুতেই জ্বর কমে না। ডাক্তারের ওষুধ টোটকা সব ফেল। তখন মা দিন রাত এক করে আমার সেবা করেছে। যতদিন না আমি সুস্থ হয়েছি, ঘরে একটা কাস্টমারও আসতে দেয়নি। সন্ধে হলে মা ঘরে খিল দিয়ে আমাকে কোলে নিয়ে বসে থাকতো। বাইরে যত বেশি দরজা পিটানোর আওয়াজ হতো, মা তত বেশি করে তার আদরের নীলুকে জড়িয়ে ধরতো। আমি মাকে ফাঁকি দিয়ে অভয়ের সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে এসেছিলাম। অন্যায় করেছিলাম আমি, খুব বড় অন্যায় করেছিলাম। তাই জন্যই তো এখন কষ্ট সইতে হচ্ছে। আমি চলে যাওয়ার পর মায়ের কি অবস্থা হয়েছে কে জানে। আমি তো মায়ের একমাত্র ধ্যান জ্ঞান ছিলাম। আমার মা হয়তো পাগলই হয়ে গেছে। আমি কতবার অভয়কে বলেছি মায়ের একটা খবর নেওয়ার জন্য। অভয় শুধু আমাকে সান্ত্বনা দিয়েছে। শহর থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরের এই হালাগান্ডি গ্রামে এসে আস্তানা গড়েছিলাম। অভয়ের কথা মতো তো আমি নামটাও বদলে নিয়েছি। নীলোফার এখন হয়ে গেছে শিখা। অভয়ের ঘরবালি শিখা। এখানে আসার পথে একটা মন্দিরে তো শাদিও করেছিলাম। অভয় বলেছিল পরিস্থিতি একটু ঠিক হলে আমরা আবার শহরে ফিরে যাব। নীলোফার আবার পড়াশোনা করবে সেখানে। আমি ক্লাস 9-এ পড়ছিলাম। লেখাপড়া তো আমি খুব একটা খারাপও ছিলাম না। এই গ্রামে আসার পর অভয় আমাকে বারবার সাবধান করে দিয়েছে, কেউ যেন টেটটিও না পায় যে আমি ইংরেজি জানি। এখানে তো শিখা আনপার গাওয়ার অরাত। আচ্ছা, আমি কি সত্যি অরাত হয়েছি? 18 না হলে কি অরাত হয় কেউ? অভয় কলেজ যেত সপ্তাহে 3 দিন। ট্রেনে করে সকালে চলে যেত আর রাতের দিকে ফিরে আসতো শিখার কাছে। অভয় বলতো কলেজের ডিগ্রিটা পেয়ে গেলেই তার ভালো নকরি হবে, তখন আর কোনো চিন্তা থাকবে না তাদের। নীলোফার অভয়ের সব কথা সরল বিশ্বাসে মেনে নিত, তবুও মাঝে মাঝে মনের মধ্যে বড্ড খোঁচা মারত এক একটা প্রশ্ন। এই, তুমি তো নকরি করো না, তাহলে আমাদের খরচ কি করে চলে? আমার বাবা টাকা পাঠায় আমাকে, হতেই টেনে টুনে ম্যানেজ করে নিচ্ছি এখন। তোমার কলেজের খরচ, এখানে ঘর ভাড়া, সংসারের খরচ, এত টাকা তোমার বাবা দিচ্ছে? সন্দেহ করে না? আমি বাবার একমাত্র লাডলা ছেলে। বাবা পড়ালেখা অত বোঝে না, তবে হিসাব বোঝে। আমাদের গ্রামে কত জমিন আছে জানো? বাবার কত বড় আড়ত। টাকা পয়সার অভাব নেই আমাদের,
যত টাকা চাই সব পাঠিয়ে দেবে আমাকে। এই শোনো না, আমরা তোমাদের বাড়িতে গিয়ে থাকতে পারি না? ওখানে তো অনেক লোকজন আছে। তুমি না থাকলে এখানে কেমন একা একা লাগে গো আমার। আরে বুড়বাক, এখন তোমাকে আমি গ্রামে নিয়ে গেলে বাবা আমাকে ত্যায্য পুত্র করে দেবে। কলেজের পড়া শেষ না করে শাদি করে যদি আমি মেয়েকে নিয়ে যাই তো বুঝতে পারছো কি হবে। তাহলে हमें थोड़ा सा इंतजार करना होगा। एक बार कॉलेज पास করে নিলেই আর চিন্তা নেই। তারপর নকরি মিলতেই তোমায় সাজিয়ে গুছিয়ে বাবা মায়ের কাছে পেশ করব। বাবা মাও খুশ হবে। লাইক ছেলে আর খুবসুরত বহু, দুজনকে একসাথে পেয়ে। কথার আবর্তে জড়িয়ে পড়তে পড়তে সুখের সাগরে ভাসতে থাকতো নীলোফার। এখন একটু কষ্ট সহ্য করতে পারলেই আগামী জীবনে অপার সুখের সন্ধান পাবে সে। মাঝে মধ্যেই অভয় রাতে বাড়ি ফিরত না, বলতো কলেজে পরীক্ষা আছে, তাই বন্ধুর বাড়িতে রাত জেগে পড়া অভ্যেস করছিল সে। ক্রমে ক্রমে বাড়ি না ফেরার সময় বাড়ছিল। 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, আস্তে আস্তে গা সওয়া হয়ে যাচ্ছিল নীলুর। শুধু পেটের খিদেটা ওকে শান্তি দিত না কিছুতেই। বাধ্য হয়ে মাসির কাছে গিয়ে বসতে হতো। মাসির হাতে হাতে কাজ করে দিত, বদলে যদি দুটো খানা দেয় মাসি। মুখ ফুটে চাইতে যে ভীষণ লজ্জা। নীলোফার ডাক্তারের দেওয়া ওষুধগুলো নেড়েচেড়ে দেখছে। মাসি না আসা অবধি অফুরন্ত সময় তার হাতে। কপাল ভালো, তার ফোনে এখনো কিছু টাকা ভরা আছে। ওষুধগুলোর নাম লিখে সে গুগলে সার্চ করে দেখতে থাকে এক এক করে। এই নেশা তার বহু পুরনো। ওষুধ সম্পর্কে জানার আগ্রহ তার বরাবর। কি এমন আছে এতে যে সব অসুখ সেরে যায়? মা বলতো একদিন তার আদরে নীলু মস্ত ডাক্তার হয়ে উঠবে। এত কষ্টেও হেসে ফেলল সে। নিজের ভাগ্যের চাকা আমি নিজেই ঘুরিয়েছি, আজ আর কপাল চাপড়েই বা কি হবে। ওষুধের সম্পর্কে জানতে জানতে ঘেমে উঠতে থাকে নীলোফার। পেটের উপরে হাত বোলাতে থাকে। কে জানে পেটের মধ্যে কোন ফারিস্তা এসেছিল। কদিনের মেহমান মাত্র সে, তার ভাগ্যরেখা হয়তো লেখা ছিল ডাক্তারের হাতে। মা বলতো ভগবান যা করেন তা শুধু মঙ্গলের জন্যই করেন। এতে কি মঙ্গল লুকিয়ে আছে কে জানে। আর যাই হোক, দেরি করে হলেও এইটুকু সার বুঝেছি, এই দিন দুনিয়ায় সবটাই শুধু শরীরের খেলা। ভালোবাসা তো কেবল তার উপরের ওই চটকদার রঙিন মোড়ক। 3 মাস পর দরজার কাছে উবু হয়ে বসে সাইকেলের চাকায় হাওয়া ভরছিল বীরজু। গতকাল রাতে খুব ভালো বৃষ্টি হয়েছে। গরমের তেজ কমে এখন বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। এরকম পরিবেশ থাকলে কাজ করেও শান্তি পাওয়া যায়। বীরজুর মুখের একপাশে একটা ছায়া এসে পড়ল। মাথা তুলে দেখল শিখা দাঁড়িয়ে আছে। শিখা এখন ওদেরই ঘরের মেয়ে হয়ে গেছে। মাসি আর বোনপোর দুজনের সংসারে এখন 3 জন হয়েছে। রক্তের সম্পর্ক না থাক, শিখার সঙ্গে তাদের আত্মার সম্পর্ক তো বটেই। অত ছোট মেয়েকে যে ফুসলিয়ে তুলে এনেছে তার আর পাত্তা পাওয়া গেল না। যদিও বীরজু হাল ছাড়েনি, কোনো একদিন তো খুঁজে পাবেই অভয়কে। শিখার শরীরের উপরেও অনেক ঝড়ঝাপটা গেছে। শরীরে মনে রক্তাক্ত হয়েছে মেয়েটা বারবার। এক কঠিন অসুখ তো বটেই, শরীর সেরে উঠলেও মুখের নির্মল হাসিটি তার একেবারে চলে গেছে। নিষ্পৃহ প্রাণহীন একটা শরীর রয়ে গেছে চোখের সামনে। শিখা এখন মাসির হাতে হাতে বাড়ির কাজ করে। শরীরে এখনো তেমন জোর আসেনি। কিছু বলবি? কথা ছিল তোমার সঙ্গে। বল। বলছি আমি আবার পড়বো বীরজু ভাইয়া। কি পড়বি? আমি ক্লাস 9 অবধি পড়েছি। সে কি রে, তো বলিসনি তো আমাকে আগে? আমার কিচ্ছু ভালো লাগে না ভাইয়া। ফাইনাল পরীক্ষাটা দিতে পারলে আমার একটা সার্টিফিকেট থাকতো। আমার স্বপ্নটা আমি সত্যি করতে পারতাম তাহলে। স্বপ্ন কি তোর? নিজের একটা বিউটি পার্লার করব, অনেক দামি দামি ঘরের লোকজন আসবে আমার কাছে সাজতে। আচ্ছা, আমি এখানে স্কুলে মাস্টারের সঙ্গে একবার কথা বলি, তারপর না তোকে স্কুলে ভর্তি করে দেবো। আমি যখন ইনকাম করব ভাইয়া, আমি তোমার সব টাকা শোধ করে দেব। আরে সে হবে হবে, সেসব হবে পরে, ছাড়, বাদ দেও সব।
তবে গ্রামে তুই কিন্তু বিউটি পার্লার করতে পারবি না। পাস দিয়ে সার্টিফিকেট পেলে তোকে আমি ভালো কাজে লাগিয়ে দেবো। এখানে বুড়ো এক চাল কল আছে জানিস তো, সেখানে অফিসে কাজ করতে গেলে পড়ালেখা জানা লোকের দরকার হয়। সেসব আমি ব্যবস্থা করে দেব। কাজ করলে হাতে টাকাও আসবে, অভিজ্ঞতাও বাড়বে। হ্যাঁ, শিখার চোখ দুটো ঝলমল করে উঠল। ওর উজ্জ্বল হাসি মুখটা দেখে বীরজুর বড় ভালো লাগে। মেয়েটাকে প্রথম থেকে দেখেই মনে হয়েছে নিশ্চয়ই কোনো বড় ঘরের বেটিয়ে আছে। অভয়ের মতো ছিচকে ছেলে মেয়েটাকে ফুসলিয়ে এনে খুব অন্যায় করেছে। সারা ধরতে পারলে ছাড়বো না মালটাকে। ডাক্তারের ওষুধের জোরে মেয়েটা যেদিন ভেসে যাচ্ছিল রক্তে, সেদিন থেকেই ঠিক করেছি ওই হারামি অভয়টাকে খুঁজে বার করবই। মাথার ওপর গণপতি আছেন, জয় গণপতি বাপ্পা, সব দেখছেন তিনি। অভয়ের শাস্তি একদিন ঠিক হবেই হবে। মুলুন কেসের 2 বছর পরের এক দুপুর কেবিনের দরজা খুলতে অরিত্র দেখল সেখানে রাজীব উপস্থিত। রাজীব অরিত্রর টেবিলের উপরে একটা ল্যাপটপ রেখে দাঁড়িয়ে মন দিয়ে কিছু দেখছে। অরিত্রর উপস্থিতি সে টের পায়নি। রাজীবের পাশ দিয়ে নিজের চেয়ারের দিকে যাবার সময় আলতো করে ওর কাঁধ ছুঁয়ে গেল অরিত্র। রাজীব চমকে উঠে তাকালো অরিত্রর দিকে। সিরিয়াস কিছু মনে হচ্ছে রাজীব? হ্যাঁ দাদা, একটা কেস এসেছে। তমাল আমাকে তোমার কেবিনে অপেক্ষা করতে বলল। ও আসছে এক্ষুনি। লোকাল পুলিশের সঙ্গে ফোনে কথা বলছে বাইরে। ওকে, কি কেস একটু ব্রিফ করো। আগে কফি হয়ে যাক দাদা। কফি ট্রে হাতে করে তমাল ঢুকে এলো কেবিনে। তোমাকে মেল করেছি কয়েকটা ছবি, একবার দেখো। ব্যান্ড্রার একটা মার্ডার কেস। গতকাল মাঝরাতে একটি মেয়েকে মার্ডার করা হয়েছে। কটা ছবি আছে? প্রায় 50টা। রাজীব আর আমি ওইগুলোই দেখছিলাম এতক্ষণ। রাজীবের ল্যাপটপে ছবিগুলো ওপেন আছে তো? তাহলে বিগ স্ক্রিনে ফেলো, ভালো করে দেখা যাক। মিনওয়াইল কেসটা ব্রিফ করো আমাকে। ব্যান্ড্রার একটি স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিংয়ের সামনে গতকাল মাঝরাতে একটি মেয়ে খুন হয়েছে, বাজেভাবে স্ট্যাব। মেয়েটাকে বিল্ডিং থেকেই মারতে মারতে নিচে নিয়ে আসা হয়েছে। মারতে মারতে নিচে নিয়ে আসা হয়েছে? সেটা কে বলল? লোকাল পুলিশ? একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। ইউ মিন সে খুনটা হতে দেখেছে? না দাদা, মাঝরাতে গোঙানির আওয়াজ শুনে সে বাইরে এসেছিল। তারপর সন্দেহ হতে শব্দ অনুসরণ করে এগিয়ে দেখে রক্তের দাগ। ওর জবানবন্দি অনুযায়ী ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে খুনি মেয়েটাকে মারতে মারতে নিচ অবধি নিয়ে গেছে, তারপর খুন করে পালিয়েছে। আচ্ছা আচ্ছা, মেয়েটির পরিচয়? নাম নীলম মালহোত্রা। বিল্ডিংয়ের লোকজন, কেয়ারটেকার, প্রত্যক্ষদর্শী আইডেন্টিফাই করেছে ওই বাড়িতেই থাকে। নীলামের বয়স? ওর বাড়ির লোক কারা আছেন? বছর 24-25 হবে। একাই থাকে, ভাড়া ফ্ল্যাট। প্রত্যক্ষদর্শীর কথা বলছিলে, কে? নীলমের প্রতিবেশী একজন বয়স্ক ভদ্রলোক, পরীক্ষিত নাহা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। উনিই বললেন যে বিল্ডিং থেকেই ওকে স্ট্যাব করা হয়েছে। সিঁড়ি এবং সংলগ্ন দেওয়ালের গায়ে রক্তের দাগ লেগে আছে। বাঙালি পুলিশ, বাহ। দাদা রেডি? রাজীবের কথা শুনে সবাই স্ক্রিনের দিকে তাকায়। একটি মেয়ে উপুর হয়ে পড়ে আছে, মাথা একদিকে কাত করা, একটি হাত আংশিক ছড়ানো, অন্যটি শরীরের তলায় ঢুকে আছে। খোলা আকাশের নিচে মুখের যে অংশটি আছে সেটির প্রায় সবটুকুই চুলে ঢাকা। মেয়েটির পিঠের উপর থেকে রক্তের ধারা নেমে বয়ে গেছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো তোলা হয়েছে। মেয়েটির পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন, নিচের দিকে একটি আঘাতের চিহ্ন যথেষ্ট গভীর, বাকিগুলো ততটা নয়। মেয়েটির পরনে কুর্তি পাজামা। স্ট্যাব যেই করে থাকুক সে ভালোই শক্তি ধরে। কটার সময় হয়েছে? রাত 1টার কাছাকাছি খুন হয়েছে। লোকাল পুলিশ খবর পেয়েছে 1:22-এ। তারপর ঘটনাস্থলে আসতে আরও মিনিট 10 লেগেছে। আগের ছবিটা রাজীব, আগের ছবিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা এটা। আচ্ছা, জুম করো একটু। আচ্ছা, মেয়েটার বাম পা সামান্য উঠে আছে কেন? পরনের পোশাক দেখে মনে হচ্ছে বাইরের পোশাক। এত রাতে বাইরের পোশাক কেন হবে? নাইট ড্রেস বা বাড়ির অন্য ঢিলা ঢালা পোশাক হবার কথা।
তার মানে দাঁড়াচ্ছে এত রাতে হয় মেয়েটি বাড়ি ফিরছে কিংবা বাড়ি থেকে বেরোবে বলে তৈরি হয়েছে। কি করে নিলাম? মাহিমে ওর নিজের বিউটি পার্লার আছে। আচ্ছা, তাহলে আশা করা যায় বাড়ি ফিরছে। এত রাত অবধি পার্লার খোলা থাকে? পশ এলাকা দাদা, নাম করা লোকজনের আনাগোনা থাকে, রাত হতেই পারে। তাছাড়া কেয়ারটেকার বলেছে নীলম প্রায় দিনই ওই এমন রাত করেই ফিরত। সেদিনও ওকে ফিরতে দেখেছে প্রায় 12:30 পৌনে 1 নাগাদ। এক্স্যাক্ট সময়টা বলতে পারেনি। মাহিমে পার্লার, বান্দ্রায় ফ্ল্যাট, তার মানে ভালোই ইনকাম হয়। লোকাল পুলিশ কি বলছে? বিল্ডিংয়ের পাশে একটা বড় বাগান আছে, খুনি সম্ভবত সেখান দিয়ে পালিয়েছে। পায়ের ছাপ পাওয়া গেছে কোনো? না, মাটি শক্ত, বর্ষাকাল হলে কিছু চান্স থাকতো, কোনো ছাপ পাওয়া যায়নি। তাছাড়া ক্যাম্বিস টাইপের জুতো যদি পরে তাহলে ছাপ পাওয়া মুশকিল আছে। নীলামের ফ্ল্যাট চেক করা হয়েছে? কিছু পাওয়া যায়নি। পুলিশের ধারণা পরিচিত কেউ করেছে, হয় ওর ফ্ল্যাটে উপস্থিত ছিল আততায়ী, কিংবা ওর ফেরার অপেক্ষায় গা ঢাকা দিয়েছিল আশেপাশে। ফ্ল্যাটে কোনো ফোর্স এন্ট্রির চিহ্ন নেই। কে মারবে নীলামকে? ওর কোনো শত্রু ছিল? সেটা এখনো জানা যায়নি। নীলাম বাড়ি ফিরছিল নিশ্চয়ই একা, নাহলে তো কেয়ারটেকার বলতোই, তাই তো? হ্যাঁ দাদা। নীলাম একা থাকে তাহলে বাড়িতে আগে থেকে কারোর থাকার সম্ভাবনা নেই, আবার কোনো ফোর্স এন্ট্রির চিহ্নও নেই। অতএব ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আততায়ী প্ল্যান করেছে অনেক আগে থেকেই, নীলামের বাড়ি থেকে বেরোনো বা ফেরার টাইম তার জানা, সুযোগের অপেক্ষায় ছিল সে। আচ্ছা রাজীব, আরেকবার স্লাইড শোটা চালো দেখি। অরিত্র স্ক্রিনের দিকে মন দিল। প্রতিটি ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সে বারবার। গোলমাল লাগছে তমাল, খটকা লাগছে বেশ। কোথায় খটকা? ফরেন্সিক টিম গেছে? হ্যাঁ, ওরা যা কালেক্ট করার করেছে, রিপোর্ট আসতে টাইম নেবে। দেওয়ালে আর সিঁড়িতে যে রক্তের দাগ আছে ওটা ক্লিন করতে বারণ করো। আমরা যাব এখন। পরীক্ষিত নাহা যেন উপস্থিত থাকে, সবার সাথেই কথা বলতে হবে। জানিয়ে দিচ্ছি দাদা। টিম রেডি করো। পুরো সিন গোলমাল লাগছে তমাল, পুরোটা থরলি বুঝতে হবে আমাদের। কোথায় খটকা লাগছে সেটা তো বলো। এই যেমন কিভাবে খুন হলো সেটা স্টেপ বাই স্টেপ বোঝা দরকার, গোলমালটা স্পষ্ট হবে তাহলে। একটা গ্যাপ আছে তমাল, কিন্তু কি সেই গ্যাপ সেটা ধরতে পারছি না। আচ্ছা গেট রেডি, লেটস মুভ। অরিত্র উঠে দাঁড়ালো। তমাল দ্রুত পা চালালো দরজার দিকে। গন্তব্য এখন বান্দ্রা। কালো স্করপিও গাড়িটা এসে দাঁড়ালো বান্দ্রার একটি বড় বিল্ডিংয়ের সামনে। গেটের কাছে দুজন পুলিশ পাহারায় আছে। চারপাশে কড়া নজর রাখা হচ্ছে। লোকাল ইন্সপেক্টর মনীষ ভোঁসলে উপস্থিত আছেন গেটের কাছেই। অরিত্র সেরকমই নির্দেশ দিয়ে রেখেছিল। অরিত্র নামতেই মনীষ এগিয়ে এসে স্যালিউট ঠোকে। অরিত্রকে ঘটনার সবিস্তারে বিবরণ দিতে দিতে এগিয়ে চলে বিল্ডিংয়ের ভেতর। স্যার, বডিটা এখানেই পড়েছিল। হলুদ টেপ দিয়ে ঘেরা জায়গাটার কাছে এসে দাঁড়ালো অরিত্র। টেপ টোপকে ভেতরে ঢুকে ভালো করে দেখতে শুরু করলো। বডিটা যেভাবে পড়েছিল সেভাবে একটা আউটলাইন মার্ক করা। চারপাশে ঘুরে ভালো করে খুঁটিয়ে দেখে বেরিয়ে এলো। চলুন ভেতরে যাই। আচ্ছা পরীক্ষিতবাবু আছেন নিশ্চয়ই? হ্যাঁ স্যার, বাড়িতেই আছেন, খবর দিচ্ছি। না না, দরকার নেই, ডিরেক্টর ফ্ল্যাটে চলুন। ফ্ল্যাট নাম্বার 2B, সেকেন্ড ফ্লোর, এদিকে লেফট স্যার। সিঁড়ি দিয়ে যাব। রক্তের দাগ আছে তো? দেখি একবার। মনীষ পথ নির্দেশ করে এগিয়ে চলল। সঙ্গে অরিত্র এবং তমাল। রাজীব কেয়ারটেকার অনিলের সঙ্গে কথা বলবে বলে নিচে থেকে গেল। কমলেশ বিল্ডিংয়ের পাশের বাগানের দিকে এগিয়ে গেল, যদি কোনো সূত্রের সন্ধান পাওয়া যায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অরিত্র ভালো করে দেওয়ালে থাকা রক্তের দাগগুলো খেয়াল করতে শুরু করল। দাগ অর্থাৎ আঙুলের ছাপ। সম্পূর্ণ হাতের ছাপ নেই কোথাও, পরিবর্তে বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠা বাদ দিয়ে বাকি আঙুলগুলোর বিক্ষিপ্ত ছাপ আছে। এছাড়াও কোথাও কোথাও ছিটে রক্তের দাগ আছে। দেখে মনে হচ্ছে ছুরি চালানোর সময় রক্ত ছিটকে পড়েছে কোথাও কোথাও। এছাড়াও হয়তো ভিকটিমের হাতে রক্ত লেগেছিল এবং পালানোর সময় দেওয়াল ধরে সে হয়তো সাপোর্ট খোঁজার চেষ্টা করেছে, ফলে দেওয়ালে আঙুলের ছাপ তৈরি হয়েছে। সেকেন্ড ফ্লোর অবধি উঠে এসে অরিত্র জিজ্ঞেস করল, নীলাম কোন ফ্লোরে থাকতো? এই ফ্লোরেই স্যার। অরিত্র জায়গাটা ভালো করে দেখে উপরে উঠতে শুরু করলো।
উপরের দিকে দেওয়ালে কোনো রক্তের চিহ্ন নেই। অরিত্রর সঙ্গে তমালও চারপাশটা খুঁটিয়ে দেখল। এখানে আছে। তমালের ইশারায় অরিত্র নেমে এলো সেকেন্ড ফ্লোরের সিঁড়ির ল্যান্ডিংয়ে। সিঁড়ির বাঁকের মুখে রেলিংয়ের গায়ে মোটা ছোপ ধরে আছে। তমাল পকেট থেকে আতশ কাঁচ বের করে চিহ্নটির উপর ধরল। আঙুলের ছাপ দাদা। ছবি নিয়ে নাও তমাল, আমরা নাহার ঘরে যাচ্ছি, তুমি চলে এসো ওখানে, তারপর নিলামের ফ্ল্যাটে যাব। তমালকে নির্দেশ দিয়ে মনীষকে নিয়ে এগিয়ে গেল অরিত্র। পরীক্ষিত নাহা বাড়িতেই ছিলেন। বেল বাজানোর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে এসে দাঁড়ালেন। সামনে ইন্সপেক্টর এবং অপরিচিত একজন মানুষকে দেখে অবাক হলেন না। একই পেশায় থাকার কারণে তিনি জানেন এখন এরকম অনেকেরই আনাগোনা হবে। আসুন, ভেতরে আসুন। আমি পরীক্ষিত নাহা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। মনীষবাবু আমার পরিচয় জানেন। অরিত্রর দিকে তাকিয়ে জানালেন পরীক্ষিত। অরিত্র নিজের পরিচয় দিল। পরীক্ষিত সোফায় বসার জন্য অনুরোধ করলেন সকলকে। বলুন অফিসার, আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি একই পেশায় ছিলেন যখন প্রসিডিওর জানেন সবই। আপনি প্রত্যক্ষদর্শী, ঠিক কি কি হয়েছে প্রথম থেকে বলুন তো। পরীক্ষিত সোজা হয়ে বসে তাঁর সেদিন রাত্রের অভিজ্ঞতার কথা বিস্তারিতভাবে জানালেন অরিত্রকে। কয়েকটা প্রশ্ন আছে পরীক্ষিতবাবু, আপনি ঠিক কখন গোঙানির শব্দ শুনেছিলেন? সঠিক সময় বলা মুশকিল। ওই ধরুন 12:30 1টার মধ্যে কোনো একটা সময় হবে। ঘড়ি দেখিনি। তাছাড়া ঘুমের ঘোরে ছিলাম। গোঙানির শব্দে ঘুমের চটকা ভেঙে গিয়েছিল। প্রথমে তো ভেবেছিলাম মনের ভুল, বয়স হয়েছে যথেষ্ট। তার ওপর ঘুমানোর ঠিক আগেই একটা থ্রিলার পড়ছিলাম, তাই অত গুরুত্ব দেইনি। দ্বিতীয়বার কখন শুনলেন? আমি শুয়ে পড়েছিলাম, আবার বেশ একটা ওই ঘুম ঘুম ভাবও এসে গিয়েছিল। ইদানিং নির্ঘুম আমার নিত্য সঙ্গী হয়েছে, তাই খুব সামান্য ডোজের ঘুমের ওষুধ খাই। খুব যে একটা ঘুম আসে তা নয়, তবে ওই ঘোর ভাব একটা থেকেই যায়। কতদিন যে গভীর ঘুম হয়নি। এই ঘুম ভাবের মধ্যেই আবার শুনেছিলাম শব্দটা। প্রথমবার বুঝিনি ওটা গোঙানি, মনে হয়েছিল অদ্ভুত একটা শব্দ। দ্বিতীয়বারে মনে হলো কেউ যেন কাঁদছে বা গোঙাচ্ছে। তখন আমি উঠে বাইরে বেরিয়ে আসি। তারপর? দরজা খুলে কাউকে দেখতে পেলাম না। চারপাশ ভালো করে দেখলাম, পুরনো অভ্যাস, বুঝলেন কিনা। তখনই নজরে এলো দাগটা। সাবধানী মন। ঘরে ফিরে এসে টর্চ হাতে নিয়ে দরজা টেনে বন্ধ করে এগিয়ে গেলাম বুঝতে যে ওটা কিসের দাগ। তারপর দাগ অনুসরণ করতে করতে নিচে গিয়ে নিলামের বডি দেখতে পেলাম। কাউকে পালাতে দেখেছেন আপনি? না, পালাতে দেখিনি কাউকে। তবে 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 কি? এখন মনে হচ্ছে বোধহয় একটা ছায়া দেখেছিলাম। না হলে সিঁড়ির দিকে নজর যেত না চট করে। তারপরেই দাগটা চোখে পড়ল। ছায়া? কিরকম, একটু বিস্তারে বলতে পারবেন? সেটা তো বলা মুশকিল অরিত্র। স্যাট করে সরে গেল ছায়াটা। হতে পারে নিলামেরই ছায়া। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার ফ্ল্যাটটা একবার দেখতে পারি? অফকোর্স, একা মানুষ, 1 BHK যথেষ্ট আমার জন্য। আসুন। অরিত্র এবং মনীষ পরীক্ষিতের সঙ্গে বাড়ির ভেতর দিকে গেল। তমাল ততক্ষণে ফিরে এসেছে। পরীক্ষিতকে দেখে এসে চমকিত হলো। ভদ্রলোক এই বয়সেও বেশ সুঠাম সুস্বাস্থ্যের অধিকারী। কিছুক্ষণের মধ্যেই অরিত্র বেরিয়ে এসে ধন্যবাদ জানালো পরীক্ষিত নাহাকে। ভবিষ্যতে প্রয়োজনে আবার যোগাযোগ করতে হতে পারে, সেটি জানিয়ে অরিত্র এগিয়ে গেল উপরের ফ্লোরের দিকে। একবার নিলামের ফ্ল্যাটটা দেখব। চলুন স্যার, আমার বলা আছে, ওখানে পুলিশ পোস্টিং করা আছে। একটা বাঁক ঘুরেই নিলামের ফ্ল্যাট।
ফ্ল্যাটের সামনে রাজীব অপেক্ষা করছে। অরিত্র ফ্ল্যাটে প্রবেশ করতে তার সঙ্গে বাকিরাও ভেতরে এলো। তমাল এবং রাজীব হাতে গ্লাভস পরে নিয়ে দুদিকে ছড়িয়ে পড়ল। তমাল ডাইনিং, কিচেন ইত্যাদি জায়গা ভালো করে খুঁজতে শুরু করলো। রাজীব চলে গেছে নিলামের বেডরুমে। কিছুই পাওয়া যায়নি স্যার, এমনি সাধারণ জিনিসপত্র। অরিত্র দৃষ্টি ঘুরছে চারিদিকে। ফ্ল্যাটটি স্কোয়ার টাইপের। একচিলতে বারান্দা আছে, দুটি ঘর, একটি ডাইনিং, কিচেন এবং একটি বাথরুম। একটি ঘর একটু বড়, সেটি নিলামের শোবার ঘর। অন্যটি বেশ ছোট। সেই ঘরে বিউটি পার্লারের প্রচুর জিনিসপত্র স্টোর করে রাখা আছে। ভিকটিমের বাড়ির ঠিকানা, আত্মীয় স্বজনের কোনো খবর পেয়েছেন? না স্যার, পার্লারেও খবর নিয়েছি আমরা। মহিলার কোনো আত্মীয়ের খবর তারা দিতে পারেননি। নীলমের ব্যাপারে তারা কিছুই বলতে পারেনি। স্ট্রেঞ্জ, কিছুই জানা যায়নি। ওখানকার কর্মচারীদের বক্তব্য, নীলম খুব খাটতো পার্লারকে দাঁড় করানোর জন্য। খুবই পরিশ্রমী মেয়ে ছিল স্যার, আর কাজটাও খুব ভালো জানতো। নামি দামি কাস্টমার ছিল এই পার্লারে। নীলম খুব ভালো ইংরেজিও বলতে পারত, তাই শাসলো পার্টি ধরতেও পারত। নীলমের ডকুমেন্টস আমাদের কাছে আছে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। এই দেখুন দাদা, পুরনো কিছু ছবি আছে। কিসের ছবি? পুরনো ফ্যামিলি ফটো মনে হচ্ছে, মাঝে এখানে সাদা দাগ। কেউ মনে হয় ছবি খুলে নিয়েছে। এই ছবিগুলো একটা টাচ আপ করাতে পারলে যদি কিছু ক্লু পাওয়া যেত। তন্ময়কে দিয়ে দাও, দেখো কি পাওয়া যায়। মনীষ, ভিকটিমের ফোন পেয়েছেন? ভিকটিমে কুর্তির পকেটেই ছিল। মুখ থুবড়ে পড়ে যাবার কারণে ফোনের স্ক্রিন ভেঙে গেছে। ফরেন্সিক টিমের কাছে আছে। ওকে, মার্ডার ওয়েপন পাওয়া যায়নি, তাই তো? না স্যার। এখানে তাহলে এই মুহূর্তে আমাদের কিছু দেখবার নেই। ফেরা যাক, দরকার হলে আপনাকে ফোন করব মনীষ। থ্যাংক ইউ। মাই প্লেজার স্যার। কমলেশ নিচেই অপেক্ষা করছিল। সে জানালো, বাগানে বা আশেপাশে কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি স্যার। সিআইডি টিমের আপাতত গন্তব্য হেডকোয়ার্টার। গাড়িতে বসে অরিত্র জিজ্ঞাসা করল রাজীবকে, কেয়ারটেকারের কাছে কিছু জানা গেল? সেম ভার্সন দাদা, নতুন কোনো ইনফো পাইনি। কেয়ারটেকার মোটামুটি রাত্রে জেগেই থাকে। ধপ করে একটা আওয়াজ শুনে ও বেরিয়ে এসেছিল নিজের ঘর থেকে। তারপরেই পরীক্ষিতের গলার আওয়াজ পেয়ে দেখলো নীলম পড়ে আছে। তারপরও থানায় খবর দেয়। পোস্টমর্টম কি বলছে কমলেশ? ডিটেল রিপোর্ট পেতে একটু দেরি হবে। প্রাথমিকভাবে যা বোঝা গেছে সেটা হলো স্পাইনাল কর্ডের এক চুল গা ঘেঁষে স্ট্যাপ করা হয়েছে। তার আগে কয়েকটা এলোপাথারি গেছে। স্পাইনাল কর্ডে যদি প্রথমেই প্রপার আঘাত পড়তো তাহলে ইনস্ট্যান্ট ডেথ হতো। লাস্ট আঘাতটা মোক্ষম ছিল। গা ঘেঁষে হলেও স্পাইনাল কর্ড ভয়ানক আহত হয়েছে। মৃত্যুর কারণও সেটাই। অফিসে পৌঁছে আর একবার ছবিগুলো থরলি স্টাডি করতে হবে। অফিসে পৌঁছেই অরিত্রর নির্দেশ মতন স্ক্রিনে ছবিগুলোর স্লাইড শো চালিয়ে দেয় রাজীব। প্রত্যেকটি ছবি বারবার জুম করে দেখতে থাকে অরিত্র। একটি ছবিতে এসে সে থামে অবশেষে। এইখানেই খটকা। ছবিটা দেখো ভালো করে। নীলম মুখ থুবড়ে পড়ে আছে, ওর বাম পা অল্প উঠে আছে। কেন? কি মনে হয় তোমাদের? ব্যালেন্স সামলাতে না পেরে আচমকা পড়ে গেছে। হতে পারে, বা কেউ ধাক্কা দিয়েছে বলে এইভাবে পড়ে গেছে। এক্স্যাক্টলি। স্পাইনাল কর্ডের এক চুল গা ঘেঁষে স্ট্যাপ করা হয়েছে, এবং সেইটাই যদি মৃত্যুর কারণ হয় তাহলে মার্ডার ওয়েপন গভীরভাবে সেখানে গাঁথা হয়েছে। যথেষ্ট শারীরিক শক্তির সঙ্গে কাজটা হয়েছে কিন্তু। ওখানে ক্ষত বেশ গভীর। ধারালো কিছু দিয়েই মারা হয়েছে। ধরে নিচ্ছে ছুরি জাতীয় কিছু, আর সেটাই মিসিং। খুনি আঘাত করে ছুরিটা নীলমের শরীর থেকে বার করে নিয়েছে, কিন্তু কিভাবে বার করেছে? স্পাইনাল কর্ডে গেঁথে যাওয়া ছুরি বার করতে যথেষ্ট শক্তি প্রয়োগ করতে হয়েছে। দুটো অপশন হতে পারে যদিও। হয় এক হাতে ছুরি ধরে অন্য হাতে নীলমকে জোরে ধাক্কা দিয়ে বার করে নিয়েছে, কিংবা সজোরে লাথি মেরে ওকে ফেলে ছুরিটা ওর শরীর থেকে তুলে নিয়েছে। সেই ধাক্কার জোরেই নীলম মুখ থুবড়ে পড়েছে, আর তাই ওর বাম পা সামান্য উঠে আছে, তাই তো? কি বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ধাক্কা একটা পড়েছে দাদা। পোস্টমর্টমেও তাই বলছে। নীলমের মুখের সাইডে একটা আঘাত আছে, যেটা সম্ভবত ধাক্কা খেয়ে পড়ে গিয়ে হয়েছে। তাছাড়া বডির পায়ের কাছে ঘন কালচে কয়েক ফোঁটা রক্তের সঙ্গে খুব সামান্য মাংসের টুকরো পেয়েছে ফরেন্সিক টিম। ডিটেল রিপোর্ট 2 দিনের মধ্যে এসে যাবে বলছে। গ্রেট। তাহলে ছবিটা কেমন দাঁড়াচ্ছে? 4 তলার সিঁড়ি দিয়ে যখন দৌড়ে পালাচ্ছিল নীলম, তখন ওর পিঠে এলোপাথারি স্ট্র্যাপ পড়েছে।
খুনি ওকে গ্রিপে আনতে পারেনি সহজে। পিঠের যে যে জায়গায় আঘাত করা হয়েছে সেখানে সহজে হাত পৌঁছয় না মানুষের। নীলাম নিশ্চয়ই স্বাভাবিক নিয়মেই ব্যথার জায়গায় হাত দেবার চেষ্টা করেছিল শুরুতে, তাই ওর হাতে রক্ত উঠে এসেছে। আঘাতের জায়গায় সম্পূর্ণ হাত পৌঁছানো সম্ভব নয় বলে শুধুমাত্র কিছু আঙুলের রক্ত লেগেছে, আর সেটার ছাপই আমরা দেখেছি দেওয়ালে এবং রেলিংয়ে। আর দাদা, ফাইনাল আঘাত যেটা হয়েছে সেটার পরে ভিকটিমের পক্ষে খুব বেশি দৌড়ে যাওয়া সম্ভব নয়। আঘাতটা কিন্তু মারাত্মক। ঠিক, তার মানে লাস্ট আঘাতটা একদম নিচেই হয়েছে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে। নীলাম গ্রিপে এসেছে, তবেই প্রপার আঘাত করা পসিবল হয়েছে খুনির পক্ষে। হ্যাঁ দাদা। তাহলে গোঙানি কখন আসবে? চরম আঘাতের পরেই তো। তার আগে জোরে কাঁদতে পারে, চিৎকার করতে পারে, গোঙানি কেন হবে? কিন্তু পরীক্ষিত যে বলল ও মিথ্যে বলছে। বয়স্ক মানুষ, হতে পারে ভুল শুনেছে, তবুও মনে একটা খচখচ তো হচ্ছে। কমলেশ, একবার কথা বলে দেখো একটু তাড়াতাড়ি রিপোর্ট পাওয়া যায় কিনা। আর রাজীব, তুমি তন্ময়ের সঙ্গে থাকো, অ্যালবামের ছবিগুলো থেকে কিছু ক্লু পাও কিনা দেখো। আর কমলেশ, তুমি নীলামের আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি ডকুমেন্টগুলো চেক করে দেখো ওর ঠিকানা পাও কিনা বা ওর সম্পর্কে কিছু জানা যায় কিনা। অরিত্রর নির্দেশে প্রত্যেকে যে যার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। স্ক্রিনের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকল অরিত্র। অরিত্রদা। অরিত্র মুখ তুলে তাকাতে দেখল দরজার বাইরে কমলেশ উঁকি মারছে। অরিত্র ইশারা করে ডেকে নেয় ওকে ভেতরে। কমলেশ চুপচাপ অপেক্ষা করতে থাকে। অরিত্রর একটা অনলাইন মিটিং চলছে, তাই সে বিরক্ত করতে চাইছে না। অথচ এত বড় জরুরি খবর এখনই না দিলেও নয়। মিনিট 10 অপেক্ষা করার পরে অরিত্র হেডফোন খুলে রাখলো পাশে। বলল, বলো কমলেশ, কিছু জানা গেল? সরি তোমাকে অপেক্ষা করতে হলো। না দাদা, ঠিক আছে। নীলামের ফোন ঘেটে বিশেষ কিছু পাওয়া যায়নি। কিছু ছবি, কিছু ফাইল, পিডিএফ এইসব আছে। যা আছে সব এসটিকে ভরা আছে, দেখে নেবে একবার। ওকে, আর কিছু? নীলামের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন কিছুই না। শুধু হোয়াটসঅ্যাপ আছে, তাও বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস পারপাস ছাড়া কোনো কাজে ব্যবহার হয়নি কখনো। শুধুই ক্লায়েন্টদের সঙ্গে কাজের কথা আছে, কোনো পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই। স্ট্রেঞ্জ, আজকালকার দিনে এমন হয় নাকি? প্রতিটি স্তরের মানুষের জীবন এখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, সেখানে কোনো হিডেন প্রোফাইল নেই তো? হ্যাঁ, সব কিছু থরলি চেক করা হয়েছে দাদা, কিন্তু কিচ্ছু নেই। ঠিকানা, রিলেটিভ কোনো সন্ধান পেলে? সব ডকুমেন্ট ফেক। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব জাল। আই সি। ভিকটিম তো নিজেই মস্ত খেলুড়ে মনে হচ্ছে। নামটা আসল কিনা এখন সেটাই সন্দেহ হচ্ছে আমার। তা যা বলেছ, পুরো আইডেন্টিটিটাই জাল লাগছে। একবার অক্ষত চেহারাটা ভালো করে দেখবার দরকার। তুমি নীলামের ছবি দিয়ে একবার চেক করে নাও তো, মেয়েটার কোনো অপরাধের রেকর্ড আছে কিনা। ওকে দাদা। কমলেশ দরজার কাছে পৌঁছানোর আগে দরজা ঠেলে রাজীব এবং তন্ময় ঢুকল কেবিনে। দাদা, কি লিড পেলে? এই ছবিটা দেখুন দাদা। নীলামের বাড়ি থেকে যে অ্যালবামটা এনেছিলাম তার মধ্যে এই ছবিটা ছিল। সাদা কালো আর ঝাপসা ছবি ছিল বলে তখন বুঝতে পারিনি। এখন টাচ আপ করতেই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। কি? নীলামের পাশে যে দাঁড়িয়ে আছে একে আমি চিনি। এ হচ্ছে ল্যাংড়া বিরজু। ল্যাংড়া বিরজু? কে সে? দাদা, আমি সিআইডিতে আসার আগে স্টেট পুলিশে ছিলাম। একটা ডাকাতির কেসে বিরজুকে তোলা হয়েছিল। ওকে আমি খুব ভালো করে চিনি। একটা কেসে পালাতে গিয়ে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গিয়েছিল। তারপর থেকে ও সামান্য খুঁড়িয়ে হাঁটে, আর সেই জন্যই ওর নাম ল্যাংড়া বিরজু। আই সি। ছবি বলে দিচ্ছে ল্যাংড়া বিরজু এবং নীলাম মালহোত্রা একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত। কোথায় পাওয়া যাবে এই বিরজুকে? যদ্দূর জানি ওর বাড়ি আলাগন্ডি গ্রামে। লাস্ট খবর অনুযায়ী বিরজু নিজে আর ডাকাতি করে না, ও এখন স্পটারের কাজ করে। বিভিন্ন জায়গায় লোক সাপ্লাই দেয়, প্রয়োজনে ট্রেনিংও দেয়। তোলো একে, বিরজুই এখন আমাদের তুরুপের তাস। ব্যাপারটা অত সহজ হবে না দাদা। বিরজু ওর গ্রামে নিজের রাজ্যপাট খুলে বসেছে। চারপাশে যেভাবে ওর চড় লাগানো আছে, আমরা আলাগন্ডিতে ঢুকলেই ও গন্ধ পাবে। আমাদের অন্য রাস্তা নিতে হবে। দরকার হলে ফাঁদ পাতো। তুমি আগে ওকে হ্যান্ডেল করেছো, তাই ওর ব্যাপারে তোমার থেকে ভালো কেউ জানবে না। কমলেশ, ভালোই হয়েছে তুমি আছো এখানে। এক কাজ করো, স্টিকটা তন্ময়কে দিয়ে দাও। তুমি রাজীবকে অ্যাসিস্ট করো ওই ব্যাপারে। তন্ময়, তুমি কমলেশের থেকে জেনে নাও কি করতে হবে।
আর টাচ আপ করা বাকি ছবিগুলো আমাকে পাঠাও। কমলেশ তন্ময়কে নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। রাজীবও তাদের সঙ্গী হলো। অরিত্র নিলামের ফোন থেকে পাওয়া জিনিসগুলো এক এক করে দেখা শুরু করলো। বীরজুকে হাতে নাতে ধরতে 2 দিন চলে গেল। রাজীব খবর পেয়েছিল সপ্তাহে 2-3 বার বীরজু গ্রামের বাইরে যায়। আলাগন্ডি থেকে 8 কিলোমিটার দূরে একটা বিশেষ মহিলার বাড়িতে রাত্রিবেলায় বীরজুর দেখা পাওয়া যায়। ওরা সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। ওদের অপেক্ষা করতে হয়েছে দেখার জন্য যে গ্রাম ছেড়ে বীরজু কখন বাইরে আসে। মহিলার বাড়ির চারপাশে ফোর্স রেডি ছিল। বীরজুকে ওই বাড়িতে ঢুকতে দেখার বেশ কিছুক্ষণ পরে আচমকা হামলা করে মধ্যরাত্রে আপত্তিকর অবস্থায় অবশেষে বীরজুকে তুলতে সক্ষম হয়েছে রাজীব ও কমলেশ। অরিত্রর কাছে যখন বীরজুর হেডকোয়ার্টারে এসে পৌঁছানোর খবর এলো তখন প্রায় বিকেল হতে চলেছে। অরিত্র সঙ্গে সঙ্গে নির্দেশ দিল বীরজুকে বিশেষ রুমে নিয়ে যাওয়ার জন্য। আমি বীরজুর সঙ্গে কথা বলছি, তোমরা একটু বিশ্রাম নাও, তোমাদের যথেষ্ট ধকল গেছে। ইটস ওকে দাদা, নো ইস্যু, আমরা পারবো। প্রায় 750 কিলোমিটার জার্নি করে এসেছো, সঙ্গে একজন আসামি, স্ট্রেসটা বুঝি। তোমরা থাকতে চাইলে থাকতে পারো, আমি আপত্তি করব না। শুধু বলবো সামনে এখনো অনেক কাজ বাকি। বীরজুকে আমি দেখে নিচ্ছি, এখন ওকে রেস্ট দিলে চলবে না। কাল রাতে বীরজু টক্সিক অবস্থায় ছিল, তুলতে তেমন কোনো সমস্যা হয়নি। রাস্তায় এক ফোঁটাও আমরা ওকে ঘুমোতে দেইনি, বিধ্বস্ত আছে কিছুটা। তাহলে তো সোনায় সোহাগা, লেটস গো। অরিত্র এগিয়ে গেল নির্দিষ্ট ঘরের দিকে। ঘরটি বিশেষ, কারণ এই ঘরটি ইন্টারোগেশনের জন্য বরাদ্দ নয়, বরং একটি মিটিং রুম বা ছোটোখাটো কনফারেন্স রুম বলা যায়। এই বিশেষ ঘরে এনে বসানোর কারণে বীরজু নিজেও কিছুটা অবাক হয়েছে। পুলিশের কাছে এমন খাতির পেতে সে অভ্যস্ত নয়। ঘরে আগে থেকেই তমাল এবং কমলেশ উপস্থিত ছিল। বীরজু একটি চেয়ারে বসে আছে, লম্বা চওড়া চেহারা, গায়ের রং কালো, এক মাথা ঝাঁকড়া সাদা কালো চুল, খোঁচা খোঁচা দাড়ি গো, চোখ দুটো লাল এবং ঢুলো ঢুলো। অরিত্র এসে বীরজুর সামনে দাঁড়িয়ে ভালো করে দেখল ওকে, তারপর একটা চেয়ার টেনে এনে ওর সামনে বসল। অরিত্রকে বসতে দেখে বীরজু সোজা হয়ে বসল। তার অভিজ্ঞতা বলে দিচ্ছে সামনের লোকটি একজন বড় অফিসার। আমাকে তুলে আনলেন কেন স্যার? আমি তো ওসব কাম বহুদিন ছেড়ে দিয়েছি। তাই? হ্যাঁ স্যার, স্যার আমি আর ডাকাতি ফাকাতি ওসব করি না। তাহলে কি করো? গ্রামে নিজের ব্যবসা আছে, পরিবার নিয়ে শান্তিতে থাকি। বিশ্বাস করুন স্যার, কোনো ঝুট ঝামেলাতে আমি থাকি না। কিসের ব্যবসা তোমার? ও একটা ছোট দোকান আছে স্যার, ওসব চাল ডাল তেল মশলা ওইসব বেচি আর কি। একদম আম আদমির জীবন স্যার আমার। তাই নাকি? আম আদমিকে তো মাঝে মধ্যে অন্য জায়গাতেও পাওয়া যায়। শাদি সুদা করিনি স্যার, ওই তাই একটু আধটু আর কি। মানে পরিবারে কে কে আছে? ও এক বুড়ি মসি আছে, ও ছাড়া নিজের বলতে আর কেউ নেই আসলে। আর আছে গ্রামের লোকজন আছে, ওরাই তো আমার পরিবার স্যার। আমাদের কাছে যে অন্য খবর আছে বীরজু। কি খবর স্যার? স্পটারের কাজ তোমার বর্তমান পেশা। নিজে ডাকাতি করো না ঠিকই, শুধু লোক সাপ্লাই দাও, তাই তো? কি বলছেন কি স্যার? গণপতি বাপ্পার দিব্যি বলছি স্যার, ওইসবের মধ্যে একদম নেই আমি। শোনো বীরজু, তোমার দোকানের আড়ালে কি কি চলে তার সব খবর আছে আমাদের কাছে, তাই ওসব গল্প শুনিয়ে লাভ নেই। আজ তোমাকে অন্য কারণে তুলে আনা হয়েছে। কি জন্য স্যার? ওই যে সামনে স্ক্রিনে দেখো, এই মেয়েটাকে চেনো? অরিত্রর ইশারায় বীরজুর সামনে তাকায়। দেওয়াল জুড়ে থাকা পর্দায় ফুটে উঠেছে একটি মেয়ের ছবি। ছবিটির দিকে আঙুল তুলে দেখায় অরিত্র। চিনতে পারছো? কে স্যার? আমি তো চিনি না একে। ঠিক বলছো তো? আবার দেখো, ভালো করে দেখো, আরো অনেক ছবি আছে, দেখো দেখো দেখো। অরিত্র একবার ইশারা করে তন্ময়কে। নিলামের মোবাইল থেকে পাওয়া নিলামের একের পর এক ছবি প্রজেক্ট করতে শুরু করে তন্ময়। ছবিগুলো দেখতে দেখতে ক্রমাগত মাথা নাড়াতে থাকে বীরজু। জোর দিয়ে বলতে থাকে যার ছবি তাকে সে চেনে না। তন্ময় এবার ছবি বদল করে। পর্দায় ফুটে ওঠে উপর হয়ে পড়ে থাকা নিলামের মৃতদেহের ছবি। এবার দেখো তো বীরজু, চেনা চেনা লাগছে কিনা? বীরজু হাঁ করে তাকিয়ে থাকে ছবিটার দিকে। ওর চেহারায় একটা অস্থিরতা ফুটে উঠছে ক্রমে ক্রমে। মুখ দেখে বোঝা যাচ্ছে সে মানসিক দোলাচলে ভুগছে।
অরিত্র ওর মানসিক অবস্থা আন্দাজ করে বলল, বুঝতে পারছি চিনতে অসুবিধা হচ্ছে, চুলে ঢেকে গেছে তো মুখটা, বুঝতে অসুবিধা হবারই কথা। এবার তোমাকে একটা কোলাজ দেখাই বরং। পর্দায় ছবি বদলে গেল। অনেকগুলো ছবির একটা কোলাজ। কোলাজের একটি ছবিতে আগের দেখানো মৃতদেহ, অন্য একটি ছবিতে ওই দেহটিরই ক্লোজ আপ। একটি ক্লোজ আপ মুখের দিকে, একটি পিঠের উপর গভীর ক্ষতর দিকে। অপর একটি ছবিতে সাদা চাদরে ঢাকা একটি দেহ। এবার ওই সাদা চাদরে ঢাকা দেহটির ছবি বড় করে ফুটে উঠল পর্দায়। ছবিটি জুম হতে হতে এক জায়গায় এসে স্থির হলো। পর্দা জুড়েই এবার মৃতের মুখের ছবি। অরিত্র চোখ বীরজুর মুখের ওপর স্থির। শেষোক্ত ছবিটি যখন জুম করা হচ্ছে, বীরজুর মুখের রক্ত পরিবর্তিত হতে শুরু করেছে। চোখ বড় হয়ে মুখ হা হয়ে যাচ্ছিল তার। অবশেষে পর্দা জুড়ে মুখটি ফুটে উঠতেই সে ফুঁপিয়ে কেঁদে উঠল। ছোট্ট কুড়িয়া। এই মেয়েটা কে বিরজু, তুমি চেনো? বড় ভালোবাসি ওকে আমি স্যার। নিজের ছোট বোনের মতোই ভালোবাসতাম। আমার কোনো নিজের বোন নেই, ও আমার বোনের চৌকাশি ছিল স্যার। ওকে আমি ভীষণ ভালোবাসতাম স্যার। ওর নাম কি বিরজু? ওর সঙ্গে কিভাবে আলাপ তোমার? শিখা স্যার, আমাদের কাছেও শিখা ছিল। তার মানে আসল নাম অন্য? স্যার, খুব দুঃখ ভরা জীবন স্যার ওর। আসল নাম ছিল বিটিয়ার নীলোফার। অভয় ওকে ধোকা দিয়ে চলে যাওয়ার পর আমাকে সব খুলে বলেছিল স্যার। ধীরে ধীরে নীলোফার ওরফে শিখার জীবনের সমস্ত কথা বলতে শুরু করে বীরজু। শিখা বিটিয়া পড়তে চেয়েছিল স্যার, অনেক পড়তে চেয়েছিল। ওর মা ওকে আগে ইংরেজি স্কুলে পড়িয়েছিল স্যার। সেসব স্কুলের কাগজপত্র ওর কাছে কিছু ছিল না। জালি কাগজ তৈরি করে ওকে গ্রামের স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। খুব ভালো রেজাল্টও করেছিল স্যার। ওর স্বপ্ন ছিল একটা বড় বিউটি পার্লার করবে, কাম শিখবে। কিন্তু সেসব করতে তো টাকা লাগে স্যার, অনেক টাকার ব্যাপার। আর আমাদের কাজে তো জানেন স্যার, ওকে বেশি দিন বসিয়ে খাইয়ে মানুষ করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই ওকে ট্রেনিং দিয়ে কাজে লাগিয়ে দিয়েছিলাম। মেয়ে ডাকাতের তো ভালোই চাহিদা আছে জানেন স্যার। ও বুদ্ধিমতী মেয়ে, খুব চালাক, ইংরেজিও বলতে জানতো। কাম শিখতে ওর বেশি দিন সময় লাগেনি স্যার। আর তারপর একদিন হারিয়ে গেল স্যার। মানে কোথায় গেল? একটা ডাকাতির কেসে ওকে জুড়ে দিয়েছিলাম। ডাকাতির পরে টাকার ব্যাগ নিয়ে ও হাওয়া হয়ে গেল স্যার। শুনেছিলাম একটা খুনও করেছিল নাকি ডাকাতি করতে গিয়ে। তারপর অনেক খুঁজেছিলাম স্যার, অনেক খুঁজেছিলাম, কোথাও পাইনি আমাদের শিখাকে। আর শেষে যখন খোঁজ পেলাম স্যার, তখন তো শিখা। কোন ডাকাতির কেসের কথা বলছো তুমি? 2 বছর আগের একটা কেস স্যার, মুলুন্ডু ব্যাংক ডাকাতির কেস। সিআইডির হাতেই তো ছিল স্যার কেসটা। তখন হেভি নিউজ হয়েছিল স্যার কেসটা নিয়ে। তেজস মাথা ছিল ওই ডাকাতির, ও তো ধরাও পড়েছে শুনেছিলাম। শিখা ব্যাংক ডাকাতি করতে গিয়ে কাকে খুন করেছিল তুমি জানো? চেনো তাকে? না স্যার, খবরে জেনেছিলাম ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খুন হয়েছিল। পরে তেজস বলেছিল শিখা নাকি লোকটাকে গুলি করেছিল।
কিন্তু কেন গুলি করলো শিখা সেটা ঠিক বলতে পারবো না স্যার। খুব ঠান্ডা মাথার মেয়ে ছিল, কেন এরম করলো জানি না স্যার। বীরজুর কথা শুনে অরিত্র চুপ করে কিছুক্ষণ ভাবল, তারপর উঠে এসে তমালকে ডেকে আলাদা করে নিচু স্বরে কিছু বলল। অরিত্রর কথা শুনে তমাল দ্রুত বেরিয়ে গেল ঘরটি ছেড়ে। মিনিট 20 পরে তমাল একটা ফাইল নিয়ে এসে উপস্থিত হলো। অরিত্র ফাইলটা হাতে নিয়ে বিশেষ একটি পাতা বীরজুর সামনে মেলে ধরে জিজ্ঞেস করল, একবার দেখো তো বীরজু, একে চেনো কিনা? বীরজু তাকালো ফাইলের খোলা পাতার দিকে। সেখানে একটি ছবি লাগানো আছে, ধীরাজ কাপসের ছবি। ছবিটির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো বীরজু। ওর চোখে বিভিন্ন রঙের খেলা চলছে। কিছুক্ষণ পরে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোয়াল কঠিন, কপালের পাশ থেকে শিরা স্পষ্ট হয়ে উঠেছে। হাতের মুঠি শক্ত করে রেখেছে সে। এ তো অবাক স্যার, এই হারামজাদার বাচ্চাকে আমি আমি কত খুঁজেছি, পাইনি স্যার। জয় বাবা গণপতি, হে ভগবান, ভগবান গণপতির কাছে বারবার প্রার্থনা করেছি স্যার, এই লোকটাকে আমার হাতে তুলে দিক। কোথায় আছে ও? আমার হাতে তুলে দিন স্যার, আমার হাতে তুলে দিন ওকে। ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। ওর আসল নাম ধীরাজ কাপসে। ধীরাজই মুলন্ড ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল। শিখা যাকে গুলি করে মেরেছে। शाबाश शिखा, शाबाश बेटे, शाबाश। আমার বেহনাকে কে মারলো স্যার? আমার বেহনা তো কারুর কোনো ক্ষতি করেনি। ওই ফুলের মতো মেয়েটা কি এমন পাপ করেছিল যে ওকে ওকে এইভাবে মরতে হলো স্যার? চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে অরিত্র। তার ভ্রু কুঞ্চিত, হাতের আঙুলগুলি পরস্পরকে আলিঙ্গন করে আছে। টেবিলের উপর পেপার ওয়েটে চাপা দিয়ে রাখা পোস্টমর্টমের রিপোর্টের একাংশ হাওয়ায় উড়ছে ফরফর করে। কেবিনের দরজা ঠেলে ভেতরে এসে দাঁড়ালো তমাল এবং রাজীব। দাদা, বীরজু ঠিকই বলেছে। আমি জেলে গিয়ে কনফার্ম করে নিয়েছি। তেজাস ছবি দেখে চিনতে পেরেছে নীলা ওরফে নীলোফারকে। গ্রেট। রিপোর্ট দেখেছ? হ্যাঁ। ছবিগুলো আবার দেখছিলাম ভালো করে, বুঝলে, সঙ্গে রক্তের দাগের প্যাটার্নটাও। কয়েকটা প্রশ্ন আসছে মনে। সেকেন্ড ফ্লোরে সিঁড়ির ল্যান্ডিংয়ে নীলোফারের উপর হামলা হয়েছে, নাকি তার আগে? নীলোফার পালানোর জন্য লিফটের বদলে সিঁড়ি কেন ব্যবহার করলো? অত রাতে আর তো কেউ লিফট ব্যবহার করছিল না। তাই ধরে নেওয়া যেতে পারে নীলোফার উঠে আসার পরে সেকেন্ড ফ্লোরেই লিফট দাঁড়িয়েছিল। দাদা, বিল্ডিং স্ট্রাকচারটা খেয়াল করো। নীলোফারের ফ্ল্যাটের দরজার দিকে মুখ করে দাঁড়ালে ডান দিক বরাবর 8-10 পা গিয়ে বাঁক নিলে তবে লিফট পাওয়া যাচ্ছে। আর সিঁড়ির দিকটা ওর ফ্ল্যাটের বাম দিকে পড়ছে। মেরে কেটে 5-6 পা দূরত্ব, ওটা দিয়ে পালানো সহজ হবে। আরও একটা কারণ থাকতে পারে, হয়তো খুনি নীলোফারের ফ্ল্যাটের ডান দিক বরাবর ছিল। স্বাভাবিক প্রবৃত্তি অনুসারে নীলোফার উল্টো দিকেই দৌড়ে পালাবার চেষ্টা করবে। ইন দ্যাট কেস প্রথম আঘাতটা ফ্লোরেই হবার কথা, না হলে নীলোফার পালাতে যাবে কেন? অথচ ফ্লোরে আমরা কোনো দাগ পাইনি। প্রথম ছাপ পেয়েছে সিঁড়ির ল্যান্ডিংয়ে, বাঁকের মুখের রেলিংয়ে, তারপর দেওয়ালে অল্প বিস্তর স্প্ল্যাশ করেছে। না দাদা, ওখানে মেঝেতে রক্তের ছিটে ছিল। ফরেন্সিক ছবি তুলেছে। লোকাল পুলিশ ফ্ল্যাট সিল করার পরে ওই জায়গাটা আর কেউ খেয়াল করেনি। পায়ে পায়ে দাগ ছড়িয়ে গেছে। প্রায় পুরো বিল্ডিং এসে উপস্থিত হয়েছিল নীলোফারের ফ্ল্যাটের সামনে। তারপর পরের দিন আমরা যাবার আগে যেরকম নিয়মিত ঝাড়ু পোঁছা হয় তাই হয়েছে। শুধু সিঁড়ির দিকে এভিডেন্স অক্ষত থেকেছে। উফ, কিছু বলার নেই আর। তাহলে ধরে নিচ্ছি প্রথম হামলা হয়েছে নীলোফারের ফ্ল্যাটের কাছে কিংবা সামনেই। রিপোর্ট অনুযায়ী প্রথম স্ট্যাব হয়েছে লোয়ার ব্যাকে। কিন্তু কিভাবে হতে পারে? একজন মানুষ হেঁটে যাচ্ছে কিংবা দাঁড়িয়ে আছে, সেই অবস্থায় লোয়ার ব্যাকে স্ট্যাব করা কঠিন, তাই তো? আর যদি কোনো কারণে নিচু হয় বা সামনের দিকে কিছুটা ঝুঁকে দাঁড়ায়, তাহলে পসিবল হতে পারে। রক্তের ছিটে ফ্ল্যাটের সামনে ছিল কি? ফ্ল্যাটের দরজা থেকে ঠিক 2-3 আঙুল পিছন দিকে, মানে লিফটের দিক বরাবর।
তার মানে নীলোফার লিফটে করে সেকেন্ড ফ্লোরে এলো, ফ্ল্যাটের সামনে এসে দরজায় লক খোলবার জন্য সামান্য নিচু হলো, আর ঠিক সেই মুহূর্তেই প্রথম স্টেপ। আচমকা আঘাতে সে সোজা হয়ে দাঁড়াতেই কয়েক ফোঁটা রক্ত পড়েছে মাটিতে। লিফটের দিক বরাবর রক্তের দাগের মানে হলো সিঁড়ির দিকে মুখ করে নীলোফার দাঁড়িয়েছিল, আর তারপরেই দৌড়তে শুরু করেছিল সিঁড়ির দিকে। আর আততাই ওকে তাড়া করেছে। আচ্ছা, নীলোফারের সঙ্গে ব্যাগ জাতীয় কিছু ছিল না? হ্যাঁ ছিল, ওখানেই পড়েছিল, আর সেটাও ফরেন্সিকের হেফাজতে। ফাইন। নীলোফার সিঁড়ির দিকে দৌড়ে গেল, ততক্ষণে সে পিছনে হাত দিয়ে স্পর্শ করবার চেষ্টা করছে ব্যথার জায়গাটা, তাই আঙুলে বিক্ষিপ্তভাবে রক্তের ছাপ লেগেছে। প্রথম চাপ সিঁড়ির রেলিংয়ে পড়ল, এরপর ও দৌড়ে যাচ্ছে সিঁড়ি বেয়ে, পেছনে আততাই আবার একটা আঘাত, আরও কিছুটা রক্ত ছিটকে পড়ল। কিন্তু এগুলোর একটাও মারণ আঘাত নয়। কেন নয়? কারণ নীলোফার দৌড়চ্ছে। খুনিও তো দৌড়চ্ছে, কিন্তু নীলোফারকে ধরতে পারছে না। ধরল ফাইনালি গ্রাউন্ড ফ্লোরে। তার মানে দাঁড়াচ্ছে খুনির স্পিড কম। বার কয়েক আঘাতের পরে নীলোফারের গতি যখন কমে আসছে, তখনই ওকে কাবু করতে পেরেছে খুনি, আর মোক্ষম আঘাত এনেছে ওর ওপর। একেবারে মেরুদণ্ডে আঘাত। তারপর গেঁথে যাওয়া ছুরিটা নীলোফারের শরীর থেকে বের করার জন্য সম্ভবত খুব বড় একটা ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়াটা একদম কনফার্মড। দেখো, যদি মোক্ষম আঘাতটা পাবার পরে নীলোফার টলতে টলতে এসে মুখ থুবড়ে পড়তো, তাহলে পিঠ থেকে রক্ত গড়িয়ে নিচের দিকে নেমে আসতো, তাই তো? ক্লোজ আপ ছবিগুলো আবার দেখো। নীলোফারের পিঠের মূল ক্ষত থেকে রক্ত কিছুটা উপর দিকে গিয়েছে, ঘন কালচে রক্ত সেটা। শরীরের ভেতর থেকে গাঁথা ছুরি বা ধারালো অস্ত্র সজোরে তোলার ফলে কালচে ঘন রক্ত আর মাংস উঠে এসেছে। জোর একটা ধাক্কা লাগার ফলে নীলোফার সামনের দিকে ঝুঁকে গেছিল, আর তাই ওই রক্তের কিছুটা ওর শরীরের উপরের দিকে চলকে গড়িয়ে এসেছে। বোঝা গেল? ঠিক। এবার প্রশ্ন, খুনির স্পিড কেন কম? দুটো কারণ হতে পারে। হয় খুনির পায়ে কোনো চোট বা খুঁত আছে, কিংবা খুনি এইজড পারসন। বয়স্ক মানুষ কে হতে পারে? নীলোফারের শত্রু বলতে ধীরাজকে ছাড়া আমরা কাউকে পাচ্ছি না, আর সে মৃত। তাহলে আর কে থাকতে পারে যে ওকে মারবে? শত্রুতা তো যে কোনো সময় যে কোনো মানুষের সঙ্গে হতে পারে, তাই না? অস্ত্রটাও নিখোঁজ। খুনিকে কেউ পালাতে দেখেনি, কোথাও পায়ের ছাপও নেই। এর মানে কি হতে পারে? খুনি ভেতরেই কোথাও লুকিয়েছিল, কিংবা খুনি ভেতরেরই কেউ। পরীক্ষিত নাহা কি বলেছিল আমাদের? ঘুমের ঘোরে সে পরপর দুবার গোঙানি শোনে, তাই তো? সেটা কিভাবে সম্ভব? বুড়ো মানুষ ঘুমের মধ্যে ভুলভাল শুনেছেন হয়তো। পরীক্ষিতের শোবার ঘর থেকে সিঁড়ির যা দূরত্ব, তাতে শোবার ঘর থেকে গোঙানির শব্দ শোনাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তাও পরপর দুবার। যেখানে নীলোফার বাঁচার জন্য পালাচ্ছে, সেখানে একই জায়গায় অল্প সময়ের ব্যবধানে দুবার গোঙানি শোনাটা সম্ভব? গরমকাল, পরীক্ষিতের বেডরুমে এসি আছে। এসি চললে ওই শব্দ কিভাবে শোনা সম্ভব? যদি ধরেই নিয়ে এসি বন্ধ ছিল, পাখা তো চলছিল। এই গরমে পাখাবিহীন কেউ থাকবে না। তাহলে এত শব্দ ছাপিয়ে অতটা দূর থেকে কিভাবে গোঙানির শব্দ পরীক্ষিতের কানে এসে পৌঁছল? পরীক্ষিত মিথ্যে বলছে? খটকা লাগছে হে তমাল। পরীক্ষিত নাহার ব্যাকগ্রাউন্ড চেক করতে লাগবে একবার। ওর সার্ভিস রেকর্ড, পাস রেকর্ড জানা দরকার। এক্স পুলিশ অফিসারের ব্যাকগ্রাউন্ড? দাদা, উনি তো আমাদেরই লোক। আমি ওর ব্যাকগ্রাউন্ড চেক করব, আর সেটা ঠিক হবে কি? ইনফর্মাল লাগাও, তুমি ডিরেক্টলি করো না। পরীক্ষিত কোনোভাবে জেনে যেতে পারে। তোমার চেনা লোকজন লাগাও তোমার। যা হবে গোপনে হবে। রেকর্ড রুমে তোমার বন্ধু আছে তো, কাজে লাগাও। দেখো ওর এগেনস্টে কখনো কোনো এলিগেশন আছে কিনা। নাহাকে সন্দেহ হচ্ছে তোমার? মিলছে না তমাল, মিলছে না। গ্যাপ থেকেই যাচ্ছে একটা। পরীক্ষিতের কথাতে যথেষ্ট অসংলগ্নতা আছে। বাই দ্য ওয়ে, পরীক্ষিতের ফ্ল্যাটটা কোন দিকে? সেম ফ্লোরে, লিফটের দিক থেকে এসে সেকেন্ড ফ্ল্যাটে। অর্থাৎ পরীক্ষিতের ফ্ল্যাট পেরিয়ে তবেই নীলোফারের ফ্ল্যাটে ঢোকা সম্ভব। আবার হিসেব মতো আততায়ী হয়তো ওই দিকেই লুকিয়েছিল, কারণ প্রথম আঘাত ওই দিক থেকে এসেছে। কিন্তু একটা কথা বলি দাদা, পরীক্ষিত নাহাকে মনে হয় আগে কোথাও দেখেছি, চেনা চেনা লাগছে। ভদ্রলোকের শরীর বেশ শক্তপোক্ত, দেখলে মনে হয় এই বয়সেও ব্যায়াম করে নিয়মিত। কিন্তু কোথায় দেখেছি সেটা ঠিক মনে করতে পারছি না। পড়বে পড়বে, ঠিক মনে পড়বে। আচ্ছা, তুমি চটপট ও সম্পর্কে খোঁজ লাগাও তো। তমাল চিন্তিত মুখে উঠে দাঁড়ালো। ফোনের কন্ট্যাক্ট লিস্ট দেখতে দেখতে মাথার মধ্যে ঝুঁকতে শুরু করলো।
এই কাজের জন্য কার সঙ্গে যোগাযোগ করা যায়? তমালের মনের ভেতর থেকে খচখচানি যাচ্ছে না কিছুতেই। অরিত্রদার কথা মতো পরীক্ষিতের সার্ভিস রেকর্ড চেক করার জন্য লোক ফিট করেছে। রেকর্ড রুমের বাইরেও নিজের অন্য ইনফর্মার মারফতও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। বিক্ষিপ্ত যেটুকু খবর কানে আসছে সেগুলি তো এক একটা শোনায় বাঁধানো একেবারে। বীরজু নিজের গ্রামে ফিরে গেছে। যাবার আগে অনুরোধ জানিয়েছে নীলোফারের শেষকৃত্য সম্পন্ন করার অনুমতি যেন তাকে দেওয়া হয়। নীলোফারের বডি ক্লেম করার মতন কেউ নেই, অতএব বীরজুর অনুরোধ না রাখার কোনো কারণ নেই। কিছু ফর্ম্যালিটি বাকি আছে এখনও, সেগুলো শেষ হলেই নীলোফারকে বীরজুর হাতে তুলে দেওয়া হবে। বীরজুর কারণে ধীরাজের ফাইলটা আবার নিয়ে আসা হয়েছে, সেটাই খুঁটিয়ে দেখছিল তমাল। মনের মধ্যে অনেকগুলো সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু সবগুলোই প্রমাণ সাপেক্ষ। রেকর্ড রুমে যাকে কাজে লাগিয়েছে তমাল, সে কিছুক্ষণ আগেই বেশ কিছু খবর পাঠিয়েছে। সঙ্গে পাঠিয়েছে পরীক্ষিতের ছবি। যুবক পরীক্ষিতের ছবি দেখে তমাল সোজা হয়ে বসল। ধীরাজের ফাইল হাতে নিয়ে সে দ্রুত পায়ে এগিয়ে চলল তন্ময়ের কাছে। তন্ময় ক্যান্টিনের দিকে যাচ্ছিল হেলে দুলে। অনেকক্ষণ পেটে কিছু পড়েনি। প্রথমধ্যেই তমাল তাকে ধরেছে, প্রায় টেনে কাজের জায়গায় নিয়ে এসেছে তাকে। বেচারা তন্ময় ক্ষীণ কণ্ঠে বলার চেষ্টা করেছিল যে তার ভয়ানক খিদে পেয়েছে, কিন্তু সে কথা তমাল শুনলে তো চটপট তন্ময়কে কাজের কথা বুঝিয়ে দিতে থাকে সে। শুনতে শুনতে তন্ময় ভুলেই যায় ওর পেটের মধ্যে ছুঁচো কীর্তন করছিল এতক্ষণ। লক্ষ্মী ভাই আমার, ঝট করে কাজটা করে দাও, বেশিক্ষণ লাগবে না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তমাল লম্বা লম্বা পায়ে বেরিয়ে গেল। তন্ময় যদিও সেদিকে আর হুঁশ নেই। ভয়ঙ্কর ইন্টারেস্টিং কাজের ভার দিয়ে গেছে তমাল তাকে। মিনিট 20 বাদে তমাল যখন হাতে করে চিকেন বার্গার আর কফি নিয়ে উপস্থিত হলো, তন্ময় তখন ফাইন টাচ দিচ্ছে। তমাল এক দৃষ্টে তাকিয়ে থাকলো কম্পিউটার স্ক্রিনের দিকে। তন্ময়ের কাজের তারিফ না করে থাকা যায় না। এবার অরিত্রদার কাছে ধামাকা খবর উপস্থিত করবে সে। এক্সেলেন্ট তন্ময়, এবার একটা প্রিন্ট নিতে হবে। আর 5 মিনিট স্যার। তন্ময় মগ্ন হয়ে কাজ করে চলেছে দ্রুত গতিতে। তমাল একটা চেয়ার টেনে বসে পড়ল তমালের পাশে। মিনিট 8 পর তন্ময়ের অ্যান্ড জব ডান শুনে ওর পিঠ চাপড়ে দিল তমাল। তুমি খেয়ে নাও, আমি প্রিন্টটা নিয়ে নিই, অরিত্রদাকে দেখাতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, আমিও যাব। এমন ইন্টারেস্টিং আলোচনা মিস করা যেতে পারে? হ্যাঁ, খেলা জমে উঠেছে একেবারে। 10 মিনিট বাদে অরিত্রর কেবিনে এসে তমাল দেখল অরিত্র জানলার কাছে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিচ্ছে। টেবিলের উপরে হাতের ফাইল এবং কাগজপত্র রেখে তমাল ডাকলো অরিত্রকে। দাদা, কি কি জানলে আর কি কি এক্সপেরিমেন্ট করলে? আরে গুরু, তুমি কি ম্যাজিশিয়ান নাকি? কি করে প্রতিভা জানতে পারো বলো তো? তমাল ভালো করে খেতেও দেয়নি তোমাকে, ঠোঁটের পাশে এখনো ব্রেডের টুকরো লেগে আছে। আচ্ছা যাই হোক, পরীক্ষিত সম্পর্কে কি জানলে? প্রচুর করিতকর্মা লোক, সহজ ভাষায় বলতে গেলে কোরাপ্টেড অফিসার। লোকটার সম্পর্কে প্রচুর অভিযোগ ছিল, ঘুষ নেওয়া, তোলাবাজি, মেয়েঘটিত ব্যাপার, এমনকি শ্লীলতাহানিরও গল্প আছে। কিন্তু প্রতিবারই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে। যে কোনোভাবেই হোক না কেন, লোকটা প্রতিবার গা বাঁচিয়ে বেরিয়ে এসেছে। চমৎকার। আর তন্ময়কে দিয়ে কি কাজ করালে? তোমাকে আগেই বলেছিলাম দাদা, পরীক্ষিতকে চেনা চেনা লাগছে আমার। এই দেখো। তমাল এবার পাশাপাশি দুটো ছবি রাখল, একটা ধীরাজের ছবি, অন্যটি পরীক্ষিতের যুবক বয়সের ছবি। অরিত্র ঝুঁকে পড়ল ছবিগুলোর উপর। ইন্টারেস্টিং। আর কিছু? এবার এই প্রিন্টটা দেখো, তন্ময় কামাল করে দিয়েছে। তমাল কাগজটা বিছিয়ে দিল ছবিগুলোর উপর। পরীক্ষিত কিছুটা আলাদা লাগছে না? যদিও খুব সামান্যই ডিফারেন্স। এটা ধীরাজের ছবি দাদা। ধীরাজ বয়স্ক হলে ওর চেহারাটা কেমন হতে পারতো, তন্ময় সেইটাই করে দিয়েছে। মিলগুলো কি সাংঘাতিক দেখছো? স্ট্রেঞ্জ। পরীক্ষিত এবং ধীরাজ দুজনের চেহারায় এমন কাকতালীয় মিল। উচ্চতা, বডি বিল্ড, ভুরু, নাকের গড়ন, চোখের কোল, থুতনির মাঝে একটা ভাঁজ, কানের পাতা, অজস্র মিল। ব্যাপারটা কি বুঝছো তোমার? ধীরাজের সঙ্গে পরীক্ষিতের শিওর কোনো রিলেশন আছে। ধীরাজের মা ছাড়া কেউ নেই, তাই তো? না দাদা, খোঁজ নিয়েছি, আবার আছে আরও আত্মীয়। দহিসারে ওদের বিপুল সম্পত্তি, জমিজমা, বাড়িঘর আছে, আড়ত আছে, টাকা পয়সার অভাব নেই।
তবে ধীরাজের বাবার একার ব্যবসা নয়, পারিবারিক ব্যবসা। প্রত্যেকে এক বাড়িতে থাকলেও আলাদা শরীর, আলাদা খাওয়া দাওয়া। সেই দিক থেকে দেখতে হলে ধীরাজের ওর মা ছাড়া কেউ নেই। ওর বাকি আত্মীয়দের অত মাথা ব্যথা নেই ধীরাজদের নিয়ে। তবে ধীরাজের শেষ কাজে এসে পাশে দাঁড়িয়েছিলেন তারা। তাহলে পারিবারিক প্রতিশোধের গল্প নেই বলছো? পরীক্ষিত আর ধীরাজের রিলেশন তাহলে কি? আচ্ছা, এই পরীক্ষিত কি ধীরাজের ফ্যামিলির কেউ? মানে প্রতিশোধ বলছো যখন, নিশ্চয়ই ফ্যামিলির কেউই হবে, নাহলে চেহারার এত মিল থাকবে কি করে? পরীক্ষিত বাঙালি আর ধীরাজ মারাঠি, পারিবারিক সম্পর্ক কিভাবে দাঁড়াচ্ছে? এর উত্তর কে দেবে? ধীরাজের মা। রাইট ইউ আর। মহিলাকে এখানে আসতে বলো, ওকে জানাও ধীরাজের খুনির খবর পাওয়া গেছে, কাল পরশুর মধ্যে একবার যেন হেডকোয়ার্টারে চলে আসে। আর পরীক্ষিত? জিজ্ঞাসাবাদ সিম্পল। নীলহব মালহোত্রা সম্পর্কে আরও তথ্য চাই, নিয়ে আসবে পরীক্ষিতকে এখানে। তারপর হোক দুজনের আমনা সামনা। দুই দিন পর কাচে ঢাকা ঘরে বসে আছে পরীক্ষিত। তার সামনে বসে তাকে জিজ্ঞাসাবাদ করে চলেছে রাজীব এবং কমলেশ। নীলোফার ওরফে নীলম সম্পর্কে আরও অনেক প্রশ্ন রাখা হচ্ছে পরীক্ষিতের সামনে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ চাওয়া হচ্ছে তার কাছে বারবার। শান্ত ভঙ্গিতে উত্তর দিয়ে চলেছে পরীক্ষিত। পাশের একটি ঘরে অরিত্র বসে আছে। কাচের অপর প্রান্ত থেকে সে পরিষ্কার দেখতে পাচ্ছে পরীক্ষিত এবং রাজীবদের। যদিও রাজীবরা অরিত্রকে দেখতে পাচ্ছে না। দরজা ঠেলে তমাল প্রবেশ করল। তার সঙ্গে আছে ধীরাজের মা শোভা কাপসে। সাদা শাড়ি পরিহিতা একজন বিষণ্ণ মাতৃমূর্তিকে দেখে অরিত্র উঠে দাঁড়ালো। মৃদু হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখে অভ্যর্থনা জানালো তাকে। আসুন, বসুন এখানে। ঘরের অপর কোণে রাখা একটি চেয়ারে শোভাকে বসতে অনুরোধ করল সে। শোভা জড়সড় হয়ে বসল চেয়ারের উপর। আপনারা খুঁজে পেয়েছেন আমার বেটার খুনিকে? পেয়েছি। হয়তো আপনিও চেনেন তাকে। আমি চিনি? কিভাবে? কেসে? এই লোকটির ছবিটা একটু ভালো করে দেখুন তো। আপনাদেরই আত্মীয় হবেন কেউ। ধীরাজের সঙ্গে চেহারার অদ্ভুত মিল আছে। অরিত্র এবার ধীরাজ এবং যুবক পরীক্ষিতের ছবি পাশাপাশি রাখল। অরিত্রর মনে হলো ছবি দুটোর দিকে তাকিয়ে যেন কেঁপে উঠল শোভা। পরীক্ষিতের ছবির দিকে আঙুল রেখে জিজ্ঞেস করল অরিত্র, চেনেন একে? শোভা কোনো উত্তর দিল না, বরং পরীক্ষিতের ছবিটা আলতো করে সরিয়ে দিয়ে ধীরাজের ছবিটি হাতে তুলে নিল। শোভার মুখ ভেঙে চড়ে যাচ্ছে ক্রমশ, চোখের জল গড়িয়ে পড়ছে টুপটুপ করে। অরিত্র মাথা নিচু করে নেয়, তার মুখে কোনো কথা জোগায় না। কিছুক্ষণ অপেক্ষা করে অরিত্র আবার বলে ওঠে, শোভাদেবী, একবার দেখুন ওই দিকটায়। ওই যে কাচের ওপাশে যে বসে আছে তাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওই আপনার ছেলেকে খুন করেছে। ওকে আমরা ধরে এনেছি। এখন ওকে জেরা করছে আমাদের এই অফিসারেরা। ও আদমি নীলা শার্ট পরে আছে যে, ওই ফটোর লোকটা, ও মেরেছে ধীরাজকে? হ্যাঁ, ওই করেছে। পরীক্ষিত নাহা। আপনি চেনেন না ওকে? আপনারা যে বলেছিলেন একটা মেয়ে আমার বিটুয়াকে মেরেছে, কোথায় সে? সে কোথায়? সেই মেয়েটিও ধরা পড়েছে। পরীক্ষিত তাকে কাজে লাগিয়েছিল ধীরাজকে মার্ডার করবার জন্য। আপনি চেনেন তো ওকে? ও খুন করতে পারে না সাব, আর যেই খুন করুক ও আদমি খুন করতে পারে না। আপনি নিশ্চিত যে পরীক্ষিত খুন করেনি? সমস্ত প্রমাণ কিন্তু পরীক্ষিতের বিপরীতে। আপনি এখনো বললেন না কিন্তু ওকে চেনেন কিনা। পরীক্ষিতের সঙ্গে ধীরাজের কি সম্পর্ক? হ্যাঁ, আমি চিনি, বহুত আগে থেকে চিনি পরীক্ষিতকে। আমি 100% নিশ্চিত পরীক্ষিত আমার বেটুয়াকে মারেনি। কি করে শিওর হচ্ছেন আপনি? আজ আমার স্বামী, ছেলে কেউ বেঁচে নেই। আমার নিজেরও আর বেঁচে থাকার ইচ্ছা নেই। রোজ প্রার্থনা করি গণপতি আমাকে তুলে নিন। এখন আর আমার কোনো লাজ শরমও নেই সাব। বাপ কখনো নিজের খুনকে মেরে ফেলতে পারে সাব? পরীক্ষিত আমাকে কথা দিয়েছিল জানেন, কোনো দিন আমার ছেলের সামনে আসবে না। ও এসে দাঁড়ালে ধীরাজান আমার জীবনটা বরবাদ হয়ে যেত। পরীক্ষিত ছেলেকে মারতে পারে না সাব, মারতে পারে না। আপনাদের ভুল হচ্ছে, আপনাদের খুব ভুল হচ্ছে। কথাগুলো বলে শোভা ফিরে তাকালো পরীক্ষিতের দিকে।
একটু আগেই যে চোখ দুটো থেকে অবিরাম অশ্রুধারা বয়ে চলছিল, সেখানে এখন যেন আজন্মকালের খরা। শোভা পলকহীন তাকিয়ে আছে পরীক্ষিতের দিকে। অরিত্র উঠে দাঁড়ালো। একটা অঙ্ক মিলল, এখনও আরো অনেক জট বাকি আছে। এবার বসতে হবে পরীক্ষিতকে নিয়ে। বলুন নাহাবাবু। অরিত্র আরাম করে চেয়ারে হেলান দিয়ে বসল। আর নতুন করে কি বলবো বলুন তো? ও, সব বলা হয়ে গেছে? আর একবার না হয় আমাকে বলুন। শুনুন, এই ট্রিকগুলো আমার ভালোই জানা আছে। একই পেশায় ছিলাম আফটার অল। একদম ঠিক 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 বলেছেন, একদম। বেশি ভ্যানতারা করে কাজ নেই। তবে কি বলেন, সরাসরি প্রশ্নে আসি। নীলামকে কতদিন ধরে চিনতেন? নিলাম বছরখানেক আগে এসেছিল আমাদের বিল্ডিংয়ে। মোটামুটি তখন থেকেই চিনি। আলাপ ছিল না? একই ফ্লোরে থাকতেন তো? ছিল আলাপ, তবে তেমন ঘনিষ্ঠতা ছিল না। মেয়েটি ওই মুখচোরা টাইপের। আমরা বুড়ো মানুষ, ওই কথা শুরু করলে চলতেই থাকে। ওদের অত সময় কই। সারাদিনই তো ঘরে তালা দেওয়া থাকতো দেখতাম। বেরোতে দেখেছি 10টা-11টা নাগাদ। ফির তো কখন জানি না। ছুটির দিনেও বাড়ি থাকতো না। আমি আবাসনের সেক্রেটারি, সেই সূত্রে কথা হয়েছে মেয়েটির সঙ্গে কয়েকবার। ওর ঘরেও গেছি। নিলাম চা স্ন্যাক্স দিয়ে যথাযথ অভ্যর্থনাও করেছে। আচ্ছা, বিল্ডিংয়ের বাকিদের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা কিরকম? মোটামুটি ঠিকঠাক। ওই যে বললাম আমি আবাসনের সেক্রেটারি, আমার সঙ্গে সবারই মোটামুটি আলাপ পরিচয় আছে। দরকারে অদরকারে আমার কাছেই সবাই আসে। ওই দিনের ঘটনাটা আর একবার বলুন তো। কি কি দেখলেন, কি শুনলেন একদম প্রথম থেকে? আবার খানিক আগেই তো বললাম ওই দুজন অফিসারকে। আর একবার বললেন না হয়? না, একই প্রশ্ন বারবার। যাকগে, শুনুন ভালো করে। আমি শুয়ে পড়েছিলাম, ঘুম ঘুম ভাব এসেই গেছিল। আচমকা মনে হলো একটা অদ্ভুত গোঙানির আওয়াজ আসছে। শুরুতে অত গ্রাহ্য করিনি। আবার ঘুমানোর চেষ্টা করছিলাম, ঘুমও এসে গেছিল। তখনই ঠিক আবার নীলামের পিঠের আঘাতটা দেখেছিলেন? হ্যাঁ, পিঠে অনেকগুলো স্ট্যাপ ছিল, বুঝলেন। মারণ আঘাতটা দেওয়ার পরে মেয়েটা বিশেষ সময় পায়নি আর। একদম স্পাইন বরাবর স্ট্যাপ। ওই রকম আঘাতটা ঠিক কখন মেরেছে বলুন তো? গ্রাউন্ড ফ্লোরে? কি মনে হয় আপনার? আরে আপনিই তো বলছেন মেয়েটা বিশেষ সময় পায়নি, তাহলে একতলাতেই মেরেছে নিশ্চয়ই। আপনার অভিজ্ঞ চোখ, এতদিন সার্ভিসে আছেন, আপনি ঠিকই বলবেন। একতলায় গোঙানি বেরোলে সেটা 3 তলায় আপনার বেডরুম থেকে শোনা যাবে না বাবু? তাও কিছুটা সময়ের ব্যবধানে 2বার সম্ভব? কি বলতে চাইছেন আপনি? আমি মিথ্যে বলছি? বুঝলেন পরীক্ষিত বাবু, শোভা কাপসে এসেছিলেন কিছুক্ষণ আগে। কে? কার কথা বলছেন? ধীরাজ কাপসের মা। চেনেন তো ধীরাজকে? আপনি কি বলছেন? আমি বুঝতে পারছি না। আরে ধীরাজের কথা বলছি, আপনার ছেলে ধীরাজ কাপসে। শোভা দেবী কনফার্ম করে গেছেন কিছুক্ষণ আগেই যে আপনি মৃত ধীরাজের বাবা। পরীক্ষিত কাঁপছে এবার। অস্থির হয়ে চেয়ারের হাতল ধরে একবার এপাশ একবার ওপাশ করতে শুরু করেছে। অরিত্র জলের গ্লাস এগিয়ে দিল। জলটা খেয়ে নিন, একটু আরাম পাবেন। এই সময় তমাল এসে প্রবেশ করলো ভেতরে, সঙ্গে রাজীব। দুজন পরীক্ষিতের 2 পাশে গিয়ে দাঁড়ালো। মাথা ঘুরিয়ে ওদের একবার দেখে পরীক্ষিত জলের গ্লাসটা তুলে এক নিঃশ্বাসে গলায় ঢেলে দিল। তার কপাল জুড়ে ফুটে উঠেছে শ্বেত বিন্দুর রেখা। আচ্ছা, এবার বলুন তো নীলামকে কেন মারলেন? এত যখন জেনেছেন, এটাও নিশ্চয়ই জানেন নীলাম আমার ছেলেকে খুন করেছিল। জানি, কিন্তু আপনি জানেন কি নীলাম কেন মেরেছিল? না, আমার জানার দরকারও নেই।
দেখুন অরিত্র, আমি নিজের শর্তে বাঁচতে ভালোবাসি। জমিয়ে চাকরি করেছি, চাকরি সূত্রে পাওয়া ক্ষমতা ব্যবহার করেছি, জীবনকে তীব্রভাবে উপভোগ করেছি। কখনো কাউকে জবাবদিহি করার দরকার পড়েনি আমার। এখন পড়বে। ধীরাজ আপনার সন্তান, অথচ সে বড় হয়েছে অন্য কারুর পরিচয়ে। কেন? কারণ আমার ঘর সংসার করার ইচ্ছে ছিল না কোনোদিন। হ্যাঁ, সবার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, ভালোই কাটছিল দিন। মাঝখান থেকে এই বাচ্চা কাচ্চা এসেই গোলমাল করে দিল। বলুন বলুন, শুনছি আমরা। শোভা প্রেগন্যান্ট শুনে আমি কেটে পড়েছিলাম। জানতাম বিয়ের জন্য চাপ আসবে। শোভা আশায় ছিল ওকে বিয়ে করব, কিন্তু না না, আমি এসব ঝুট ঝামেলায় জড়ানোর লোক নই। ওই ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে গেছিলাম। শোভার বাড়ির লোক আমাকে খুঁজে না পেয়ে দহিসার গ্রামে একজন হাববুড়ো, কম লেখাপড়া জানা কিন্তু পয়সাওয়ালা লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিল। বন্ধুদের থেকেই খবরটা পেয়েছিলাম। তারপর? তারপর আমার জীবন আমার মতোই বিন্দাস কেটে যাচ্ছিল। অনেক বছর ঘুরে গেল। পুরনো কথা আমি বিশেষ মনে রাখি না, তাই শোভার কথাও মনে ছিল না আমার। এরপর একদিন ওকে দেখলাম। কাকে? তখন আমার নাগপুরে পোস্টিং। একদিন দেখলাম ধীরাজকে, দেখে পুরো চমকে গিয়েছিলাম। নিজের কম বয়সের চেহারা দেখে হার্টবিট বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল আমার। ধীরাজ যাতে আমাকে দেখতে না পায় সেই জন্য তাড়াতাড়ি আমি ওই জায়গা ছেড়ে পালালাম সেদিন। কোন জায়গা? আবার কি, বেশ্যাপল্লী, নাগপুরের বিখ্যাত গঙ্গা যমুনা পল্লী। অভ্যেস ছিল এরকম জায়গায় যাওয়ার, কিন্তু গিয়ে নিজের ছেলেকে ওখানে দেখতে পাবো ভাবতে পারিনি। তারপর? মাথার ভেতর হাজারটা মশাল জ্বলছিল। আমাকে জানতেই হবে এই ছেলেটার পরিচয়। শোভার গ্রামে গেলাম, সুযোগ বুঝে দেখা করলাম ওর সঙ্গে। শোভা লুকোয়নি কিছু আমার কাছে, তবে আমাকে কথা দিতে হলো ধীরাজ বা শোভার সামনে আমি কখনো আসব না, আর শোভার গ্রামেও কখনো যাব না। আমি কথা দিলাম ঠিকই, সঙ্গে এও বললাম যে সামনে না গেলেও ধীরাজের খবরাখবর আমি নিতে থাকব। নিজেকে তখন চিনতে পারছি না আমি। নিজের ছেলেকে দেখার পর থেকে আমি সালা মানুষটাই কেমন বদলে গেলাম। গঙ্গা যমুনায় যেতে পারিনি আর কখনো, কিন্তু আমার নজর ছিল ধীরাজের উপর। তখনই জেনেছিলাম ধীরাজ বেশ্যাপল্লীর মেয়েটাকে নিয়ে পালিয়েছে। তার মানে আপনি চিনতে পেরেছিলেন নীলামকে? পেরেছিলাম, নীলাম নয়, ওর নাম হচ্ছে নীলোফার। ধীরাজ মেয়েটাকে নিয়ে কোথায় উঠেছিল সব খবর রাখতাম। তারপর দেখলাম একটা সময়ের পরে ওই মেয়েটার উপর ধীরাজের টান নেই কোনো। ও শহরে নতুন জাল ফেলছে, বুঝলাম, রক্ত কথা বলছে। আমারই ছেলে তো। তারপর ওই মেয়ে কোথায় গেল, কি করলো না আমি জানি না, জানার চেষ্টাও করিনি। ওকে আবার দেখলাম বছরখানেক আগে আমাদেরই বিল্ডিংয়ে, একেবারে আমার ফ্ল্যাটের সামনে। সব উপরওয়ালার লীলা, বুঝলেন?
না হলে এত জায়গা থাকতে ও মরতে আমার কাছাকাছি আসবে কেন? শুরুতে কিন্তু ওর জন্য মায়াই হতো আমার। ভালো মুখে গল্প গাছা করতাম। যতই হোক ছেলেটা ওকে খেয়ে এখানে রেখে ফেলে গিয়েছিল। কেন মারলেন ওকে? আমার ছেলেকে যে খুন করবে তাকে আমি বাপ হয়ে ছেড়ে দেবো? হ্যাঁ, সেটা তো হয় না। আগে জানলেও আগেই মরত। কবে জানলেন? কি জানলেন আপনি? ওই যে বললাম, শুনলেন না? ওপরওয়ালা লীলা। নীলোফার মরত না, কিন্তু নিজের লোভেই মরল। লোভ? লোভ, ভয়ানক লোভ। ধীরাজের সব খবর আমি রাখতাম। আগেই বলেছি, ও ব্যাংকে চাকরি পাওয়ার পরে খুব ইচ্ছে হয়েছিল ওকে কিছু উপহার দেব। না, টাকা পয়সার অভাব নেই আমার। নিজের সন্তানকে কখনো কিছু দিইনি, অথচ দেবার ইচ্ছেটা ভয়ঙ্কর প্রবল হয়ে উঠেছিল। জানেন, ওই একটা সোনার চেন তৈরি করিয়েছিলাম, মোটা ভারী, প্রায় 4 ভরির চেন। একজন বিশ্বাসী লোক দিয়ে চেন আর একটা চিঠি দিয়ে পাঠিয়েছিলাম শোভার কাছে, কারণ আমার নিজের যাওয়ার উপায় ছিল না। আমি অনুরোধ করেছিলাম শোভাকে ও ছেলেকে যেন চেনটা দেয়। না, শোভা কথা রেখেছিল। ছেলেকেও কি বলেছিল আমি জানি না, তবে ধীরাজকে আমি ওই চেন পরে থাকতে দেখেছি, আর সেই চেনটাই ছিল নীলোফারের গলায়। ওটা ধীরাজেরই চেন, তার প্রমাণ কি? আলবাতর চেন। আমি নিজে দাঁড়িয়ে ডিজাইন পছন্দ করেছি, স্পেশাল চিহ্ন রেখেছিলাম ওই চেনের ডিজাইনে। ওরকম কারুর কোনো চেন নাও চাই আপনি খুঁজে পাবেন না। কি ডিজাইন? এস লাগানো থাকে, দেখেছেন? সোনার রূপোর হাড়ে এস লাগানো থাকে। ধীরাজের চেনে কোনো এস ছিল না, ছিল পি। পি ফর পরীক্ষিত। পি? পি। আপনি ইংলিশ ফন্টে পি লিখুন। কি দেখছেন? উপরে হাফ সার্কেল আর তার নিচে একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটাকে কমন রেখে নিচের দিকে ঠিক অপোজিট অ্যাঙ্গেলে আর একটা পি বসান। বসিয়েছেন, দিব্যি লক তৈরি হয়ে গেল। অথচ এস না হয়ে পি হলো। দেখেছেন এরকম ডিজাইন কোথাও? এসব একমাত্র পরীক্ষিত নাহার মাথাতেই থাকে। শুধু তাই নয়, চেনের ভেতরের ডিজাইনটিও কমন ছিল না। সোনালি ধাতু আর সাদা সোনার কম্বিনেশনে
বানানো হয়েছিল চেনটা কিছুটা ওই ওই মেয়েদের বিনুনি টাইপ পেঁচালো ডিজাইন, বুঝেছেন তো? ওই ফাইন ডিজাইন ছিল, চোখে পড়ার মতো। ওই সেম চেন আমি নীলোফারের গলায় দেখেছি। দেখা মাত্রই আমার মাথায় রক্ত চড়ে গেছিল। আমার বুঝতে একটু অসুবিধে হয়নি যে ব্যাংকে ঢুকে কোনো মেয়ে ডাকাত আমার ছেলের মাথায় গুলি করেছে। শুধু মেরে ফেলেনি, ওর গলার চেনটাও ছিনিয়ে এনেছে। তার শাস্তি তো দিতেই হতো আমাকে, আর আমার তাতে কোনো আফসোস নেই। মার্ডার ওয়েপেন কোথায় রেখেছেন? ফেলে দিয়েছি। কোথায় ফেলেছেন? কি দিয়ে মেরেছেন নীলোফারকে? চপার, কিচেনের একটা নতুন চপার দিয়ে মেরেছি। কুপিয়ে ফেলার ইচ্ছে ছিল মেয়েটাকে, সেই সুযোগ পাইনি। আর অপেক্ষায় ছিলাম কখন ফিরবে ও। জানতাম রাত করে ফেরে, একদম তৈরি ছিলাম। যেই দরজার লক খুলতে গেছে সোজা এক কোপ অনিল এসে গেল, তাই নাহলে আমি ঠিক পালাতাম। একটা লাথি মারতেই নীলোফার একদম মুখ থুবড়ে পড়ল সামনে, আর চপার আমার হাতে উঠে এলো। আমি রেডি ছিলাম, পকেটে পলিপ্যাক ছিল, সঙ্গে সঙ্গে ঢুকিয়ে নিয়েছি। অনিলকে দেখে ঝট করে জামার পেছনে প্যাকেটটা ঢুকিয়ে নিয়েছিলাম। সার্ভিস রিভলভার অনেক সময় রাখতে হতো ভাবে, বিশেষ করে সিভিল ড্রেস করে থাকলে। অনিল ঘাবড়ে হয়েছিল, তখনই ওকে তাড়া মেরে থানায় আর আবাসনের বাকিদের খবর দেওয়ার জন্য পাঠানো দরকার ছিল। লোকজন নড়ে চড়ে আস্তে আস্তে আর পুলিশের এসে পৌঁছানোর মধ্যে অনেক সময় ছিল। ওই সময়টা আমার দরকার ছিল। কেন, কি করলেন তখন? গ্রাউন্ড ফ্লোরের ল্যান্ডিং এর কাছে বালি সিমেন্টের ভারী বস্তা আছে কিছু, বিল্ডিং এর কিছু সারাইয়ের কাজ চলছে, ওখানেই লুকিয়ে ফেলেছিলাম চপারটা। তারপর লোকজন হিরোয়ারটা ঠিক সময় বুঝে আবার চপার সরিয়ে নিলাম। কোথায় আছে এখন সেটা? বললাম না, ফেলে দিয়েছি। প্রমাণ রাখে নাকি কেউ? কোথায় ফেলেছেন? সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছি সব কিছু। জানি সমুদ্র কিছু নেয় না, সব ফেরত দিয়ে দেয়। খুঁজে দেখুন, পেয়ে গেলেও যেতে পারেন, তবে ওতে এভিডেন্স কিছু পাবেন না। জলের স্রোতে সব ধুয়ে মুছে গেছে। নীলোফার কেন মারলো আপনার ছেলেকে একবার জানার চেষ্টা করলেন না? জানলেও ওই নিষ্পাপ মেয়েটাকে হয়তো মরতে হতো না। কে নিষ্পাপ? রিন্ডি কখনো নিষ্পাপ হয় না। বেশ করে চোখে মেরেছি, বাপের ফরজ আদা করেছি আমি। শোভা কাপসে এখান থেকে কি জেনে গেলেন বলুন তো? কি? ধীরাজকে আপনি লোক লাগিয়ে মার্ডার করেছেন। নীলোফার আপনার ভাড়া করা লোক ছিল। ওই যে ছেলের কাছে শোভা আপনাকে যেতে দেয়নি কখনো, তাই আপনি এর প্রতিশোধ নিলেন। নিজের ছেলেকে মেরে শোভার উপর প্রতিশোধ নিলেন। শোভা কাপসে কিন্তু বিশ্বাস করেছে এই কথা। কি বলছেন? অসম্ভব। আপনি মিথ্যে বলছেন। আপনি এরকম বলতে পারেন না অফিসার। আমি একবার শোভার সঙ্গে দেখা করতে চাই, একবার। অফিসার আপনাকে নীলোফারের মার্ডার চার্জে অ্যারেস্ট করা হলো মিস্টার পরীক্ষিত নাহা। ঘরের বাইরে যাবার জন্য পা বাড়ালো অরিত্র। অরিত্রকে চলে যেতে দেখে পরীক্ষিত আচমকা উঠে দাঁড়িয়ে অরিত্রর হাত চেপে ধরল। সঙ্গে সঙ্গে তমাল এবং রাজীব পিছন থেকে পরীক্ষিতকে টেনে ধরে ওর হাতে হাত কড়া পুড়িয়ে দিল। পরীক্ষিত কাতর স্বরে বলে উঠল, এরকম করতে পারেন না আপনারা। শোভা আমাকে ঘেন্না করতে পারে না। ও প্লিজ ওর সঙ্গে একবার দেখা করার সুযোগ করে দিন। কি করব বলুন? শোভা দেবী এই জীবনে আপনার মুখ দর্শন করবেন না বলে গেছেন। ছেলের খুনিকে কি ক্ষমা করা সম্ভব? অরিত্র বেরিয়ে যায় ঘর থেকে।
পরীক্ষিতের দিকে আর ফিরে তাকায় না। ধপ করে মাটিতে বসে পড়ে পরীক্ষিত। প্লিজ প্লিজ অফিস, প্লিজ প্লিজ। পাথরের মতন কঠিন মুখ করে সিআইডি অফিসার রাজীব ওকে তুলে টানতে টানতে নিয়ে চলে গড়াদের দিকে। পরীক্ষিতের বর্তমান আবাস সেখানে। সিনার্স ক্যানট গো আনপানিশড। পাপ বাপকেও ছাড়ে না। কেমন লাগলো আজকের গল্পও জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে আপনারা শুনছিলেন লেখিকা শাশ্বতী চৌধুরীর কলমে সিআইডি অরিত্র সিরিজের কাহিনী পাপ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকের গল্পের বেতারনাট্য রূপ দিয়েছে দিশানি। শব্দ সংযোজন আবহে দাস স্টুডিও। প্রচ্ছদ অলঙ্করণে প্রীতম। সমগ্র পরিকল্পনা, পরিচালনা এবং আবহ সঙ্গীতে আমি সন্তু। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি আসছে শুক্রবার আরও একটি নতুন টান টান থ্রিলার গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।